নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ শুনবেন সাহিত্যিক মানবেন্দ্র পালের ভৌতিক গল্প রহস্যময় রোগী। কর্মজীবনে মানবেন্দ্র পাল ছিলেন শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থন বিভাগের প্রকাশক শাখার ডেপুটি ডিরেক্টর। যুগান্তর ও অন্যান্য পত্রপত্রিকায় লিখেছেন অজস্র ছোট গল্প। এছাড়া নবকল্লোল ও শুক্তারায় ছোটদের জন্য লিখেছেন অজস্র ভৌতিক গল্প উপন্যাস। আমাদের আজকের নিবেদন রহস্যময় রোগী গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদিয়া শুক্তারা 1407 এই সংখ্যায়। গল্পের মূল চরিত্রে কথকের বন্ধু নিশীথ এবং রোগী। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন রহস্যময় রোগী। যখনকার কথা বলছি তখন আমি ডাক্তারি পাশ করে একটা নামী হাসপাতালে ঢুকেছি, সেই সঙ্গে প্রাইভেট প্র্যাকটিসও করছি। অল্প বয়সেই বেশ নামডাক হয়েছিল। জেনারেল ফিজিশিয়ান হলেও আমি বেশি চিকিৎসা করতাম মানসিক রোগীদের, আর ওতেই আমার খ্যাতি। তবে মানসিক রোগী মানেই কিন্তু পাগল নয়। পাগল না হলেও কেউ কেউ অস্বাভাবিক আচরণ করে, যেমন কেউ সবসময় গম্ভীর হয়ে থাকে, মোটেও হাসে না, নিজের মনে দিনরাত কি যেন ভাবে। কেউ কেউ আবার সবসময় দুঃখী হয়ে থাকে, কারো সঙ্গে মিশতে চায় না, চুপচাপ ঘরে বসে থাকে। এইরকম নানা লক্ষণ থেকে বোঝা যায় যে মানুষটি মানসিক রোগে ভুগছে। আমি এই ধরনের রোগীদেরই চিকিৎসা করতে বেশি পছন্দ করতাম। মেলামেশা করে তাদের মনে কিসের দুঃখ, কিসের অভাব, এইসব জেনে নিতাম। তারপর চিকিৎসা করে রোগ নিরাময় করতাম। হঠাৎ সেদিন আমার নামে একটা টেলিগ্রাম এলো। আজকাল টেলিগ্রাম এলেই মানুষ ভয় পায়, না জানি কার কি হলো। টেলিগ্রাম খুলে নিশ্চিন্ত হলাম, সেরকম কিছুই নয়। তবে অবাকও হলাম। আমার বন্ধু নিশীথ টেলিগ্রাম করেছে বাগাঁচড়া বলে একটা জায়গা থেকে। কয়েকদিনের ছুটি নিয়ে শিগগির চলে এসো, এখানে একটা ভালো কেস আছে। মনস্থির করে পরের দিনই বেরিয়ে পড়লাম। শিয়ালদা থেকে রানাঘাট, সেখান থেকে বাসে বাগাঁচড়া। জায়গাটা কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, শান্তিপুরের কাছে। এখন তবু বাস হয়েছে, তখন এত বাস ছিল না। সারাদিনে হয়তো মেরে কেটে 2টো বাস চলত। সেই রকমই একখানি লড়ঝড়ে বাস দাঁড়িয়েছিল। ভেতরে একখানা তিল রাখবারও জায়গা নেই। ছাদের ওপরেও লোক বসেছে। কোনো রকমে ভিড় ঠেলে ঠুলে ভেতরে দাঁড়াবার একটু জায়গা করে দিলাম। নতুন জায়গা, নতুন পথ। ভেবেছিলাম নিশীথ অন্তত আসবে বা কাউকে পাঠাবে, কিন্তু তেমন কাউকেই দেখলাম না। জায়গাটার নাম বাগাঁচড়া কেন, সে বিষয়ে নানা মুনির নানা মত। কেউ বলে একসময় শান্তিপুরের একটি গ্রাম বর্তমানে বাবলা গ্রাম দিয়ে গোবিন্দপুর হয়ে গঙ্গা নদী প্রবাহিত হতো। পরে প্রাকৃতিক কারণে গঙ্গা দক্ষিণে সরে আসায় গঙ্গার পুরনো খাদ জুড়ে চড়া পড়ে যায়। আবার কারো মতে ওই চরে কোনো ফসল ফলতো না বলে লোকে চরটাকে বলতো বাগাঁচড়া। আবার কেউ কেউ বলে জায়গাটায় নাকি খুব বাঘের উপদ্রব ছিল। লোকে প্রায় প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতে পেত দরজার গায়ে বাঘের আঁচড়ের দাগ। মানুষের গন্ধ পেয়ে খেতে এসে বন্ধ দরজা আঁচড়ে থাবা মেরে খোলার চেষ্টা করত। সেই থেকেই নাকি এই জায়গার নাম বাগাঁচড়া। প্রায় ঘন্টা 2 ধুঁকে ধুঁকে ধুলোর মধ্যে চলার পর বাগাঁচড়ায় পৌঁছানো গেল। বাস থেকে নেমে এদিক ওদিক তাকালাম। চারিদিকে জঙ্গল, দূরে চড়ার খানিকটা দেখা যাচ্ছে। যেরকম জানা ছিল সেই রকমই সুদূর প্রসারী চড়া আর নেই। অতীতের সাক্ষী হিসেবে এখন তার খানিকটা পড়ে রয়েছে। আমি কোন দিকে যাব ভেবে পেলাম না। এমন কাউকেও পেলাম না যাকে জিজ্ঞেস করব রাজবাড়িটা কোন দিকে। হঠাৎ দেখলাম দূরে একটা পালকি আসছে। তাদের পালকি কে জানে। পালকিটা আমার কাছে এসে থামল। একজন লম্বা লাঠি হাতে পাগড়ি মাথায় লোক আমার সামনে এসে সেলাম ঠুকে বলল, আপনি ডাক্তারবাবু কলকাতা থেকে আয়েছেন? হ্যাঁ, নিশীথবাবু পাঠিয়েছেন নাকি? সেক্রেটারি বাবু পাঠিয়েছেন।
যাক, বাঁচা গেল। জীবনে কখনো পালকি চড়িনি, এখানে আসার সুবাদে পালকিটা তো চড়া হলো, কিন্তু সেও এক মস্ত ফ্যাসাদ। গুটিসুটি মেরে কোনো রকমে তো খোলের মধ্যে ঢুকলাম। তারপর বেহারারা যতই দৌড়োয় ততই আমার দুলুনি লাগে, বারবার কাঠে মাথা ঠুকে যায়। পালকির দুপাশের দরজা খোলা ছিল। আমি আশেপাশের দৃশ্য দেখতে দেখতে চলছিলাম। দুদিকেই জলা জঙ্গল আর হোগলার ঝোপ। মাঝে মাঝে মাথা উঁচু করে আছে বিরাট বিরাট দেবদারু গাছ। হু করে বাতাস বইছে, কিন্তু বাতাসটা যেন কি রকম। সে বাতাসে গা জুড়োয় না, কেমন যেন শুকনো আগুনের শিখা মাখানো বলে বোধ হয়। অথচ এতক্ষণ বাসে এলাম, তখন তো এরকম বাতাস পাইনি। পালকির দরজাটা বন্ধ করে দিতে যাচ্ছিলাম, হঠাৎ একটা চেঁচামেচি কানে এলো। মুখ বাড়িয়ে দেখলাম জঙ্গলের এক থুরথুরে কুঁজো বুড়ি এক ঝুড়ি শুকনো ডালপালা নিয়ে চলেছে, আর এক পাল গাঁয়ের ছেলে মজা করে তাকে ঢিল ছুঁড়ে মারছে। বুড়ি কিন্তু তাদের কিছুই বলছে না, শুধু ঢিল থেকে আত্মরক্ষা করার চেষ্টা করছে। এই বেয়ারা, এই পালকি থামাও। এই এই তোমরা ঢিল ছুটছো কেন? চলো বাড়ি যাও সব, বাড়ি এখনই। ছেলেগুলো পিছন ফিরে দৌড় দিল। আমি কুঁজো বুড়ির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তোমাকে ওরা মারছিল কেন? আমায় তো সবাই মারে, রাজা বাবুই তাড়িয়ে দিল, তার সীমানার বাইরে তো ছেলেরা তো মারবেই। রাজাবাবু তোমায় তাড়িয়ে দিলেন কেন? আমাকে সবাই যে ডাইনি বলে। তা তুমি তো সত্যিকারের ডাইনি নও। ওই তো বলে লোকে আমায় নাকি ডাইনির মতো দেখতে। এই হলো আমার অপরাধ। তা ভালো, মাথার ওপর ওপরওয়ালা আছেন, তিনি বিচার করবেন। হ্যাঁ, তিনি বিচার করবেন। কথা বলতে বলতে কুঁজো বুড়ি যেন কোমর সোজা করে উঠে দাঁড়ালো, আর তার কুচকুচে চোখ দুটো জ্বলতে লাগলো। আমি ডাইনি বলে যে কিছু থাকতে পারে কখনো বিশ্বাস করিনি, করিও না। কিন্তু চোখের সামনে ওরকম কুঁজো বুড়িটাকে হঠাৎ কোমর সোজা করে দাঁড়াতে দেখে আর তার চোখ দুটোকে জ্বলতে দেখে কেমন যেন ভয় পেলাম। আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ডাইনিদের কথা অনেক শুনেছি, এই বুড়িটা কি সত্যি ডাইনি? ডাইনি হোক বা না হোক, এ যে কোনো সাধারণ বুড়ি নয় তা স্পষ্ট বুঝতে পারলাম। কোথা থেকে আসা হচ্ছে? কলকাতা থেকে। কোথায় যাচ্ছ? রাজবাড়িতে? হ্যাঁ। রাজা বাবুর মেয়েকে দেখতে? আমি একটু অবাক হলাম, বুড়ি কি করে জানলো? আমার এক বন্ধু আছে এখানে, সেই ডেকেছিল। যাচ্ছ যাও, তবে সাবধান। কুঁজো বুড়ি ঝুড়ি মাথায় আবার বনের মধ্যে ঢুকে পড়ল। আমি পালকিতে এসে উঠলাম বটে, কিন্তু কেমন যেন অস্বস্তি হতে লাগলো। প্রথমত এখানকার বাতাসটাই কিরকম অন্যরকম। দ্বিতীয়ত ওই বুড়ি কুঁজো হয়ে গেছে, তবু হঠাৎ কেমন করে সোজা হয়ে দাঁড়ালো। আর তৃতীয়ত ওর ওই ঘোলাটে চোখের দৃষ্টিটাও কিরকম জ্বলে উঠেছিল। আর যেটা ভাবনার সেটা হলো, বুড়িটা আমায় সাবধান করলো কেন? তাহলে যেখানে যাচ্ছি সেখানেও কি কোনো বিপদের সম্ভাবনা আছে? কিছুই তো জানি না। নিতান্তই নিশীথ টেলিগ্রাম করেছিল, ভালো একটা কেস আছে তাই এসেছি। কিসের কেস তা অবশ্য জানি না, তবে বুড়ির মুখে শুনলাম রাজাবাবুর একটা মেয়ে আছে, আর ডাক্তার হিসেবে নিশীথ যখন আমায় ডেকেছে তখন নিশ্চয়ই মেয়েটার কোনো অসুখ হয়েছে, অবশ্যই কোনো জটিল মানসিক রোগ। না হলে নিশীথ আমায় ডাকতে যাবে কেন? কাছে পিঠে কি ভালো ডাক্তারের অভাব? এই ঘরে তুমি থাকবে কেমন? পুরনো বাড়ি, কিন্তু বাথরুম, জলের কল সবই নতুন করে করা হয়েছে। এখানে সাপের ভয় আছে বটে, তবে বাড়িতে সাপ নেই। ডজনখানেক বেজি পুষে রেখেছেন রাজাবাবু। দিনরাত বেজিগুলো ঘুরে বেড়ায় সারা বাড়িতে আর কি। ওদের ভয় সাপ ত্রিসীমানায় ঘেঁষতে পারে না। ঘেঁষতে পারে না বলে যতই আশ্বাস দিক নিশীথ, তবু সাপ বলে কথা, খুব একটা ভরসা পেলাম না।
রাজাবাবুর সঙ্গে মাত্র মিনিট খানেকের জন্য আলাপ করিয়ে দিয়ে নিশীথেই ভাঙাচোরা রাজপ্রাসাদের একতলার একটা ঘরে এনে বসালো। প্রচুর জলখাবার আর কফি খাওয়ার পর নিশীথ সবটা বলল। এসব প্রায় ৩০০ বছর আগের কথা। বাঘাছড়ায় বাঘ ছাড়াও সেই পুরনো সময় আরো অন্য কিছুর ভয় ছিল। ওই যে ওই ধু ধু চর দেখছো না, দুপুরের রোদে জ্বলন্ত মরুভূমির মতো জ্বলত। আর রাতে রাতে ওই চরের একটা অন্য রূপ, জনমানব শূন্য, শুধু বালি আর বালি। ভুল করে কেউ ওদিকে গেলে সে আর বেঁচে ফিরত না। কি করে যে কি হতো কেউ তা বুঝতে পারত না। শুধু সারা চর জুড়ে একটা হু হু করে দমকা হাওয়া বইত, তারপর কেমন একটা গোঙানির শব্দ, তারপর সব চুপ। পরের দিন সকালে দেখা যেত একটা মানুষ কিংবা কোনো নিশাচর প্রাণী কিংবা অন্তত কোনো একটা কুকুর মরে পড়ে আছে। কে যেন প্রচন্ড রাগেই তাদের জিভ টেনে বের করে এনেছে একেবারে। ওই ভয়ঙ্কর চরে অনেক পরে বাস করতে আসেন এক দুর্ধর্ষ সাহসী প্রচন্ড প্রতাপশালী ব্যক্তি, চাঁদ রায়। তা কে এই চাঁদ রায়? কেউ কেউ বলেন ইনি নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের আত্মীয়, কেউ বলেন আত্মীয় নন, চাঁদ রায় ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের খাজনা আদায়ের সৈনিক। আবার কারো মতে তিনি ছিলেন কোনো এক নিষ্ঠুর দস্যু সর্দার। যাই হোক না কেন, তিনি যে একজন সাহসী আর প্রতাপশালী লোক ছিলেন তার প্রমাণ মিলল যখন দেখা গেল এই ভয়ঙ্কর চরের খানিকটা জায়গা জুড়ে তিনি পাকাপাকিভাবে বসবাস এবং তার সাথে চাষবাস শুরু করলেন। যে চর বেশ কয়েকশো বছর ধরে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ হয়ে পড়েছিল, এখন চাঁদ রায়ের চেষ্টায় সেই চরে যেন সোনার ফসল ফলতে শুরু করল। এই চাষের দৌলতে কয়েক বছরের মধ্যেই তিনি প্রচুর ধন সম্পত্তির অধিকারী হয়ে উঠলেন আর কি। তারপরেই তিনি একজন ভীষণ সাহসী জমিদার বলে গণ্য হলেন। কেউ কেউ তখন তাকে বলতো রাজা চাঁদ রায়। ধীরে ধীরে চাঁদ রায়ের দেখা দেখি অনেকেই এখানে এসে বসবাস করতে শুরু করলো। আর চাঁদ রায় প্রাসাদ তৈরি করে রীতিমতো রাজার হালে রাজ্য শাসন করতে লাগলেন। সেই সময় রাজা জমিদাররা প্রজাদের উপর অত্যাচার করলেও নিজেদের নাম চিরস্থায়ী করার জন্য অতিথিশালা, জলাধার, রাস্তাঘাট নির্মাণ, মন্দির প্রতিষ্ঠা এসবই করতেন আর কি। তাঁর আমলে তৈরি কয়েকটা মন্দিরের ধ্বংসাবশেষ এখনো এই বাঘ আঁচড়ায় আছে। চাঁদ রায় চড়ার অনেকটাই জায়গা দখল করে রাজপ্রাসাদ তৈরি করলেও যে কারণেই হোক চরের পশ্চিম দিকটা বাদ রেখেছিলেন। বন্ধুবান্ধব, মন্ত্রী পরিষদরা কারণ জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতেন না আর কি, এড়িয়েই যেতেন। শুধু তাই নয়, উনি আদেশ জারি করেছিলেন একটা বিশেষ সীমার বাইরে যেন কেউ না যায়। চরের পশ্চিম দিকে কি ঘটেছিল, এমন কি ব্যাপার তিনি লক্ষ্য করেছিলেন যে ওই দিকে যেতে তিনি সবাইকে নিষেধ করেছিলেন তা কিন্তু কেউ জানতে পারেনি। আরো আশ্চর্যের ব্যাপার, তিনি নাকি তার ঘরের পশ্চিম দিকের জানলাটা রাতের বেলা বন্ধ করে রাখতেন, একেবারেই খুলতেন না। এরপর তিনি বিভিন্ন জায়গা থেকে বেশ নাম করা কয়েকজন ব্রাহ্মণ পুরোহিত আনিয়েছিলেন আর তাদের বসবাসের জন্য বাঘাঁচড়ার কাছাকাছি একটা জায়গা ঠিক করে দেন, যেখানে ওই পুরোহিতরা নিশ্চিন্তভাবে পুজো অর্চনা করতে পারেন আর কি। তা সেই জায়গাটা ব্রাহ্মণ পুরোহিতরাই শাসন করতেন, চাঁদ রায় সেখানে নাক গলাতেন না। তাই জায়গাটার নাম হয়েছিল ব্রহ্ম শাসন। কালের নিয়মে একসময় চাঁদ রায় নিশ্চিহ্ন হয়ে গেলেন, রাজপ্রাসাদ ভেঙেও পড়ল, যুগ বদলে গেল। তারপর একদিন আরেক জমিদার এসে উদয় হলেন, চন্দ্রভানু রায়। ইনি বলেন ইনি নাকি চাঁদ রায়েরই বংশধর, কিন্তু ইতিহাসে তো তার নাম নেই। একদম ঠিক, চন্দ্রভানু রায় নামেই রাজা। রাজৈশ্বর্য আর আগের মতো নেই, তবে তিনি যখন রাজা তখন তাকে থাকতেও হবে রাজার মতো করে। সেই পুরনো ভাঙা রাজপ্রাসাদই নতুন করে একেবারে সাজিয়ে ফেলেছিলেন। তখনকারের মতো দাসদাসী, আমলা, গোমস্তা যেমন আছে তেমনি রাখতে হয়েছে একজন সেক্রেটারি। আর সেই সেক্রেটারি হচ্ছ তুমি, রাজার ডান হাত, কি তাই তো? হ্যাঁ, বর্তমান রাজাবাবুর একটাই দুঃখ ছিল, তাদের কোনো ছেলে মেয়ে নেই। অনেক পুজো আচ্চা করেছেন, অনেক সাধু সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। একদিন রাজাবাবু আর রানীমা গঙ্গা স্নান করতে গিয়ে চরের ওপরে পড়ে থাকা একটি সদ্যজাত শিশুকে কাঁদতে দেখেন। রানীমার মায়ের মন শিশুটির ওপর ভারী টান পড়ে যায় তার। আহা,
কার এত সুন্দর মেয়ে গো? এর বাবা মা কি নিষ্ঠুর, এমন মেয়েকে ফেলে দিয়ে গেছে। তিনি তাকে বুকে তুলে নিয়ে বাড়ি ফিরে আসেন। তারপর তাকে নিজের মেয়ের মতন করে মানুষ করতে লাগলেন। কিন্তু মেয়ে যত বড় হতে লাগলো ততই তাকে কেমন যেন অস্বাভাবিক মনে হলো সবার। বছর 10 কি 11, মেয়েটি সুন্দরী, কিন্তু গলার স্বরটা একেবারে পুরুষদের মতো, আর চোখের মনি কটা ধূসর। মাঝে মাঝে মনি দুটো ঘোরে, খুব চঞ্চল, কিছুতেই এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না, গোটা প্রাসাদ ঘুরে বেড়ায়। এখন আবার ওকে ঘরে রাখা যায় না, শুধু বাড়ি থেকে বেরিয়ে যায়। কেন যে এমন করে ঘোরে কে জানে। বেরিয়ে যায়? বেরিয়ে কোথায় যায়? ঠিক কোথায় যায় কেউ জানে না, তবে বনের দিকে যায়। তারপর ও কি নিজেই ফিরে আসে? কখনো প্রহরীরা গিয়ে ধরে নিয়ে আসে, কখনো আবার নিজেই চলে আসে। তবে তখন ওকে খুব ক্লান্ত মনে হয়, এসেই একেবারে শুয়ে পড়ে। কোথায় যায় জিজ্ঞেস করলে কি বলে? না, কিছুই বলে না, উল্টে ভীষণ রেগে যায়। খুব রাগী নাকি? সাংঘাতিক। বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওর যেন রাগ বাড়ছে। রেগে গেলেই ও দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দেয়, হাতের কাছে যা পায় ভেঙে একবারে চুরমার করে দেয়। তা ডাক্তার দেখানো হয়েছিল? ডাক্তার? ডাক্তার দেখলেই মারতে যায়। একদিন এক ডাক্তারের ওপর ঝাঁপিয়ে পড়ে গলা টলা টিপে ধরে একেবারে যা তা ব্যাপার। এই কথা শুনেই বুড়ির কথাটা মনে পড়ল। সে যে আমাকে সাবধান করেছিল, সে কি এই জন্যই? এ রোগটা মানসিক বলেই মনে হয়, আর সেজন্যই রাজাবাবুকে তোমার কথা বলেছিলাম। কিন্তু ডাক্তার দেখালেই যদি খেপে যায়, তাহলে আমি বা কাছে যাই কি করে? চিকিৎসাই বা করবো কি করে? তুমি যে ডাক্তার, এ কথা বলা হবে না। তারপর ওকে দেখে ওর সঙ্গে কথা বলে তুমি যা করতে পারো করো। কিন্তু আমার সঙ্গে দেখা হবে কি করে? কি বলে আলাপ করব? হ্যাঁ, সে কথাও আমি ভেবে রেখেছি। ওকে বলা হবে কলকাতা থেকে একজন এসেছে যে কাক ধরতে পারে। হ্যাঁ, বলো কি হে? মানে তুমি বলেছ যে আমি কাক ধরতে পারি, কিন্তু হঠাৎ কাক কেন? মানে আমি কাক ধরতে যাবই বা কেন? আর এটা কারোর পেশা কি করে হতে পারে? হ্যাঁ, ও কাক খুব পছন্দ করে। ওর মর্জি মতো কত যে কাক দূর দূর পাহাড় দেশ থেকে ধরা হয়েছে, তা তুমি দেখলে একবারে অবাক হয়ে যাবে। আরে বাবা, কিন্তু আমি কাক ধরবো কি করে? তার ব্যবস্থাও হয়েছে, এদিকে এসো। ও আমাকে নিয়ে পাশের ছোট্ট একটা ঘরে ঢুকলো। ঘরটা অন্ধকার, তার মধ্যেই গোটা 3 খাঁচা চোখে পড়ল। 3টে খাঁচাতেই বোধহয় কাক রয়েছে। এইসব অম্বুজার কাক, বুঝলে, 3টে লুকিয়ে নিয়ে এসে রেখেছি। আমি খুবই হতাশ হয়ে পড়লাম। এইভাবে ধাপ্পা দিয়ে কি রোগীর চিকিৎসা করা যায়? অসম্ভব। আচ্ছা, এবার তুমি স্নান করে নাও, বুঝলে, ওইদিকে বাথরুম, চৌবাচ্চা ভর্তি জল আছে। তারপর ঠাকুর এই ঘরেই খাবার দিয়ে যাবে। তোমার কোথাও যেতে হবে না, বুঝলে। আমি এখন চলি, কেমন? সবেমাত্র নিশীথ চৌকাঠের বাইরে পা রেখেছে, হঠাৎ জোরালো শব্দটা এলো 2 তলার কোনো একটা ঘর থেকে। আমি চমকে উঠলাম। ও কিছু নয়, অম্বুজা দরজা ঠেলছে। অম্বুজা? অম্বুজা কে? রাজকুমারীর নাম, জলের ধারে পাওয়া গেছিল বলে ওই নাম দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে কি ঘরে আটকে রাখা হয়েছে? হ্যাঁ, ওই যখন তখন ঘর থেকে পালিয়ে যায় বলে ওকে ঘরে বন্ধ করে রাখা হয়েছে। নিশীথ চলে গেল, আর সঙ্গে সঙ্গেই একটা চিৎকার। বললে কেউ বিশ্বাস করবে না, গলাটা পুরোপুরি একটা রাগী পুরুষের। ওই গলা শোনা মাত্র বাড়ির পেছনের কাছে যেসব পাখিরা কিচিরমিচির করছিল তারা থেমে গেল। উঠোনে একটা কুকুর চোখ বুজে ঘুমোচ্ছিল, হঠাৎ সোজা হয়ে কান খাড়া করে উঠে দাঁড়ালো। আমি শব্দ লক্ষ্য করে দোতলার সারি দেওয়া ঘরগুলোর দিকে তাকালাম, কিন্তু কোন ঘর থেকে অম্বুজা চিৎকার করছিল তা বুঝতে পারলাম না। খাওয়া দাওয়ার পর লম্বা হয়ে শুয়ে বিশ্রাম করছিলাম। একটা চিন্তাই মনের মধ্যে ঘোরাফেরা করছিল, যে গলার আওয়াজটা শুনলাম সেটা কি একটা 10-11 বছরের মেয়ের? মেয়েদের গলার স্বর কারো কারো মোটা হয়, কিন্তু এ যে কোনো রাগী দানবের গলা।
তাহলে এ তো শুধুমাত্র একটা মানসিক রোগগ্রস্ত মেয়ে নয়, অন্য কিছু। সেই অন্য কিছুটা কি? আমি তার চিকিৎসাই বা করব কিভাবে? আমি আর শুয়ে শুয়ে চিন্তা করতে পারলাম না, উঠে পড়লাম। নিস্তব্ধ দুপুর, ঘরটা ভালো করে দেখলাম। সেই পুরনো আমলের মোটা মোটা কড়ি, আলকাতরা মাখানো। ঘরখানা ছোটই, 3 দিকে জানালা, জানালার গায়ে লোহার চাল দেওয়া। বাড়ির পিছন দিকে অর্থাৎ পশ্চিম দিকে ঘন জঙ্গল। সে জঙ্গল কত দূর পর্যন্ত গেছে কে জানে। একবার ওদিকের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। আমি বরাবর শহরে থাকা মানুষ, ঘরের এত কাছে এমন জঙ্গল এই প্রথম দেখছি। গাটা কেমন ছমছম করে উঠল। কিসের ভয় তা জানি না, তবু ভয়। মনে হলো কিছু একটা যেন ঘটবে। এখানে আসা আমার উচিত হয়নি। এই জঙ্গলের ধারে এই ঘরে আমাকে একা রাত কাটাতে হবে। এই ঘরের মাঝখানে যে খাটটা, সেটা রাজবাড়ির উপযুক্ত। কালো বার্নিশ করা মোটা মোটা পায়া, খুব উঁচু, সঙ্গে পুরো গদি। বিভিন্ন জায়গায় ছিঁড়ে ছোবড়া বেরিয়ে এসেছে। এবার চারপাশের জায়গাটা কিরকম সেটা দেখার জন্য দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম। কোন দিকে যাব? ঠিক করলাম বাড়িটার চারদিক আগে দেখা দরকার। বিশেষ করে দোতলার কোন ঘরে অম্বুজাকে আটকে রাখা হয়েছে সেটার একটা হদিশ পাওয়া প্রয়োজন। ঘর থেকে বেরিয়ে পাশেই কাছারি বাড়ি। সেখানে কর্মচারীরা একটা করে কাঠের বাক্স নিয়ে তার উপর হিসেবপত্র করছে, কিন্তু সবাই যেন বোবা হয়ে রয়েছে। কাছারি বাড়ির পাশ দিয়ে বাঁদিকে চললাম। গোড়ালি ডোবা ঘাস, ওদিকে কলা বাগান, সজনে গাছ, কুল গাছ, আর একটু দূরে কতগুলো লম্বা লম্বা দেবদারু গাছ। আশ্চর্য হলাম, সব গাছগুলোই যেন শুকিয়ে গেছে। দুটো নারকেল গাছ, একটাতেও পাতা নেই। পায়ের নিচে ঘাসগুলো কেমন যেন হলুদ রঙের। এমন কেন হলো? ধীরে ধীরে গোটা বাড়িটা ঘুরে দেখলাম। অনেকখানি জায়গা নিয়ে বাড়িটা। কত যে ঘর তার হিসেব নেই, সব ভেঙে পড়েছে। আমি তো ভেবেই পেলাম না এরকম একটা জায়গায় মানুষ কি করে থাকতে পারে। হঠাৎ কি একটা যেন পায়ের কাছ দিয়ে ছুটে বেরিয়ে গেল। চমকে লাফিয়ে উঠলাম। একটা বেঁচি। এই যে বাড়ির চারদিকে ঘুরে বেড়াচ্ছি, ঠিক কি যে খুঁজে চলেছি তা আমি নিজেও জানি না। আমি তো চিকিৎসা করার জন্য এসেছি, তবে গোয়েন্দার মতো চারিদিক লক্ষ্য করে বেড়াচ্ছি কেন? উত্তরটা নিজেই খুঁজে পেলাম। আমি যে রোগীকে দেখতে এসেছি সে কোনো সাধারণ রোগী নয়। এখানে আসা পর্যন্ত অস্বস্তিকর বাতাস, চারিদিকের থমথমে ভাব, সেই ভয়ঙ্কর চড়া অদ্ভুত বুড়িটা, শুকনো গাছপালা, আর রাজকন্যার পুরুষের মতো গলা, কাক পোষা, বাড়ি থেকে যখন তখন পালিয়ে যাওয়া, এই সবই যেন কেমন রহস্যময়। শুধু রহস্যময় নয়, অশুভ কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে সেটা। একটা কথাই বারবার মনে হচ্ছে, মেয়েটা তাহলে আসলে কি? আমার আবার বুড়ির সেই কথাটা মনে পড়ল, সাবধান। নিশীথ সেই যে চলে গিয়েছিল, ওর আর পাত্তা নেই। ওর বোধহয় অনেক কাজ, রাজামশাইয়ের সেক্রেটারি বলে কথা। তবু অপরিচিত জায়গায় আমাকে এভাবে একা ফেলে রাখাটা ঠিক হয়নি। এই স্তব্ধ নির্জন ঘরে কথা বলারও তো মানুষ চাই। সারা দুপুর রাজবাড়ির চারিদিকে ঘুরে এখন পড়ন্ত বেলায় এসে দরজার তালা খুলে ঘরে ঢুকলাম। ধীরে ধীরে সন্ধে হলো। অমনি মশার ঝাঁক ঘিরে ধরল। বাড়ির চাকর গুটি গুটি এসে একটা লণ্ঠন দরজার কাছে রেখে গেল। আশ্চর্য, সেও একটা কথাও বলল না। যন্ত্রের মতো শুধু ঘরে ঘরে দালানে লণ্ঠন রেখে দিয়ে যাচ্ছে। একটু পরে দেখি নিশীথ আসছে, আর তারই সঙ্গে বাবুর্চির মতো একটা লোক ট্রেতে করে চা আর ডিমের অমলেট নিয়ে এসে টেবিলের উপর রেখে গেল। জানি তুমি রাগ করেছ, কিন্তু আমার সমস্যা যে কত রকম তা ভাবতে পারবে না। আজকে একটা কাণ্ড হয়ে গেছে। খাবার জন্য অম্বুজার ঘরের এই দরজাটা খোলা হয়েছিল, আর সেই ফাঁক দিয়ে সে দৌড় দেয়।
ভাগ্যিস প্রহরীরা ধরে ফেলেছিল, তবুও ওইটুকু মেয়েকেও কায়দা করতে পারছিল না। সুযোগ বুঝে একজন প্রহরীকে আঁচড়ে কামড়ে এমন ক্ষতবিক্ষত করে দিয়েছে যে তাকে একেবারে হাসপাতালে পাঠাতে হয়েছে। আচ্ছা নিশীথ, ও কি বরাবরই এরকম হিংস্র প্রকৃতির ছিল? না, যত বড় হচ্ছে ততই যেন হিংস্র হয়ে উঠছে। যাকে একটা কথা বলিনি, অম্বুজা শান্ত হলে ওকে তোমার ব্যাপারে বলেছি। তুমি কাক ধরতে পারো শুনে ও চুপ করেছিল। কালকে তোমার কাছে নিয়ে আসবো বলেছি, আর সেই সময় ওকে তুমি ভালো করে স্টাডি করে নিও তো। আচ্ছা। 9টার মধ্যেই রাতের খাওয়া সেরে ভালো করে দরজা জানলা বন্ধ করে লণ্ঠনটা কমিয়ে মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। টর্চটা রাখলাম বালিশের পাশে, যেন দরকার হলেই হাতের কাছে পাই। সারাদিনের ক্লান্তি আর চাপা উত্তেজনা ছিল। যতক্ষণ না ঘুম আসছিল ততক্ষণ অম্বুজার কথাই ভাবছিলাম। তাকে এখনো চোখে দেখিনি, কিন্তু যা সব শুনলাম তাতে বেশ ঘাবড়ে যাচ্ছি, সে কথা অস্বীকার করার উপায় নেই। একটা 10-11 বছরের মেয়ে একজন দারোয়ানকে আঁচড়ে কামড়ে এমন ক্ষতবিক্ষত করে কি করে? তাছাড়াও আশ্চর্য ওই রাজাবাবু, থমথমে মুখ। নিশীথ যখন আলাপ করিয়ে দিল তখন উনি কোনো কথাই বললেন না, শুধু মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে উঠে গেলেন। ই আবার কিরকম রাজা? এত মনমরা কেন তিনি? ভাবতে ভাবতে কখন এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎই কিসের যেন একটা হালকা শব্দ পেলাম। ঘুমের ঘোরে প্রথমে মনে হয়েছিল এদিকের জানালার ধারে টানা বারান্দা দিয়ে কেউ বোধহয় আসছে, কিন্তু তারপরেই মনে হলো না, শব্দটা বাইরে থেকে আসছে না, ঘরের ভিতরেই হচ্ছে শব্দটা, আর হচ্ছে আমার খাটের কাছেই। আমার মেরুদণ্ড দিয়ে যেন একটা হিমস্রোত বয়ে গেল, সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। সব জানালা দরজা বন্ধ, তবু ঘরে কে আসতে পারে? সেই আসুক, সে যে কখনোই মানুষ হতে পারে না, এটুকু বুঝতে আমার অসুবিধে হয়নি। আমি নিঃশ্বাস বন্ধ করে শুয়ে রইলাম। মৃদু শব্দটা তখনও ঘুরছে খাটের এদিক থেকে ওদিক। শব্দটার লক্ষ্য যে আমি, সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমি তা অনুভব করতে পারলাম। কিন্তু কি ওটা? পায়ের শব্দ নেই, নিঃশ্বাসের শব্দ নেই, অথচ ঘরের মধ্যেই কিছু একটা আছে। আমি ইচ্ছে করে টর্চ জ্বাললাম না। অন্ধকারের মধ্যেই এতটুকু না নড়ে ঠাউর করার চেষ্টা করলাম, কিছুই দেখতে পেলাম না। হঠাৎ আমার পায়ের দিকের মশারিটা নড়ে উঠল। মনে হলো কেউ যেন মশারিটা তোলার চেষ্টা করছে। ভয়ে পা দুটো টেনে বাঁদিকে গড়িয়ে এলাম। তারপরই বস্তুটা যেন জানালার ধারে চলে এসে এপাশ থেকে মশারিটা তোলার চেষ্টা করতে লাগলো। আমি তাড়াতাড়ি বাঁদিকে গড়িয়ে এলাম। সেও আবার সরে এলো আমার মাথার কাছে। এখন কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দে চেষ্টা চলছে আমার মশারির মধ্যে ঢোকার। এবার মাথার দিকের মশারিটা তুলছে। আমি বালিশ দিয়ে জোরে মশারির প্রান্তটা চেপে ধরলাম, আর তখনই দেখলাম দুটো ছোট ছোট গোল গোল চোখ আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে। যা থাকে কপালে ভেবে টর্চটা টেনে নিয়ে চাললাম। দেখলাম একটা বিরাট কাক, বেশ বড় সড়ো, বোধহয় পাহাড়ি কাক। এরকম অদ্ভুত কাক দেখা যায় না, কিন্তু ঘরের মধ্যে সেটা এলো কোত্থেকে? চোখের উপর টর্চের আলো পড়া মাত্র কাকটা লম্বা ঠোঁট দুটো ফাঁক করে ফের মশারির উপর ঝাঁপিয়ে পড়ল। টর্চ দিয়ে তাড়া করতে এবার মশারির চালে এসে বসল। বসা মাত্রই তার ভারে মশারিটা অনেকখানি ঝুলে পড়ল। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। ভয়ঙ্কর কাকটা মশারির চালের ওপর বসে আছে। ক্রমশ চালটা নিচু হচ্ছে। নড়ে চড়ে যে নিজেকে বাঁচাবো তার কোনো উপায় নেই। মশারি থেকে বেরোতেও সাহস হচ্ছে না। তাহলে তো চোখ দুটোই খুবলে নেবে। কোনো রকমে উপুর হয়ে শুয়ে কি করা উচিত ভাবতে লাগলাম। কেমন সন্দেহ হওয়াতে আবার টর্চ চাললাম। এবার হাতকে উঠলাম। কাকটা মশারির চাল ফুটো করে গলা আর বুক ঢুকিয়ে দিয়েছে। দুটো লম্বা ঠোঁট আমার দিকে এগিয়ে আসছে। আমি আর এতটুকু দেরি না করে টর্চ দিয়ে জোরে একটা ঘা বসিয়ে দিলাম ওটার মাথায়। আঘাতটা বোধহয় মাথায় না লেগে পিঠে গিয়ে লাগলো।
প্রচণ্ড যন্ত্রণায় ডানা ঝাপটে মশারি থেকে উড়ে গিয়ে মেঝের ওপর গিয়ে পড়ল কাকটা। আমি তবু বেরোতে পারলাম না। মশারির ভেতরেই কুণ্ডুলি পাকিয়ে শুয়ে রইলাম। হাতের মুঠোয় ধরা টর্চটা, ওই রাক্ষসে কাকের থেকে রক্ষা পাবার ওটাই এখন আমার একমাত্র অস্ত্র। সারা রাত ওইভাবেই শুয়ে রইলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে আর খেয়াল নেই। সকালে উঠেই মেঝের দিকে তাকালাম, কাকটা নেই। অবাক হলাম। যে কাকটা প্রচণ্ড আঘাত পেয়ে মুখ থুবড়ে পড়ল, সে উড়ে পালালো কিভাবে? আর কাকটা ঘরে ঢুকলই বা কি করে? তখনই মনে পড়ল, তাই তো, পাশের ছোট ঘরটায় 3টে খাঁচায় 3টে কাক ছিল। বোধহয় কোনোভাবে একটা খাঁচার দরজা খোলা পেয়ে সুযোগ পেয়ে বেরিয়ে এসেছিল। পাশের ঘরে ঢুকতে যেতেই অবাক হলাম, দরজায় তো শেকল তোলা। তাহলে শেকল খুলে ভেতরে ঢুকে দেখি খাঁচাগুলোর দরজা বন্ধ, আর সেগুলোর ভেতর থেকে কাকগুলো ঘাড় বেঁকিয়ে বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে। একটু বেলার দিকে নিশীথ এলো। রাতে কোনো অসুবিধা হয়নি তো? তখন তাকে সব ঘটনা খুলে বললাম। ওর মুখ চোখের ভাব এমন হয়ে গেল যে আমি রীতিমতো ভয় পেলাম। নিশীথ, কি হলো? কি ভাবছো? ভাবছি অনেক কিছুই। আমি অবাক হচ্ছি যে কাকটা পালালো কোথায়। সব দরজা জানলা তো বন্ধই রেখেছিলাম। যেদিক দিয়ে ঢুকেছিল সেই দিক দিয়ে বেরিয়ে গেছে। কোণের ওই ঘুলগুলিটা দেখো। কিন্তু আমি ভাবছি অন্য ব্যাপার। অম্বুজা তোমার ওপর চটল কেন? তোমাকে তো এখনো দেখেনি। তুমি যে ডাক্তার সে কথাও তাকে বলা হয়নি। তাহলে ও ও আমার উপর চটেছে কি করে বুঝলে? কাকগুলো সব ওরই পোষা। ওই কাকটাকে ওই পাঠিয়েছিল তোমার টুঁটি ছিঁড়ে ফেলার জন্য। শোনো ভাই, তুমি না হয় কলকাতায় ফিরে যাও, বুঝলে? এখানে থেকে আর কাজ নেই। এসেছি যখন তখন দুদিন থেকেই চাই। রাজনন্দিনী অম্বুজাকে একবার অন্তত চোখের দেখা দেখে তবেই যাব। অম্বুজার সঙ্গে দেখা হলো সেদিনই বেলা 10টা নাগাদ। ভাগ্যিস হলো, না হলে আমার ওপর তার রাগের কারণ জানতে পারতাম না। নিশীথই সঙ্গে করে এনেছিল। অম্বুজা আমায় দেখল এবং অবাক হলো। তার চঞ্চল দৃষ্টি আমার গলার কাছ পর্যন্ত এসে থমকে গেল। কেমন যেন হতাশ হলো, একটু কি রাগলো। বোধহয় ও নিশ্চিত ছিল ওর পাঠানো কাকটা গত রাতে আমার চোখ খুবলে নিয়েছে, হয়তো টুঁটি কামড়ে দিয়েছে। আমি ওকে ভালো করে দেখলাম। এই কি সেই পরমা সুন্দরী মেয়ে যাকে মহারানী কুড়িয়ে পেয়েছিলেন? দেখলে কে বলবে যে একটা 10-11 বছরের মেয়ে? ফর্সা রং, কিন্তু মুখটা যেন ইটের তৈরি। মুখ থেকে ঝরে পড়ছে কাঠিন্য। সরলতা বা লাবণ্যের ছিটে ফোঁটাও নেই। চোখ দুটো যেন সবসময় অসন্তুষ্ট। কপালে সন্দেহের দৃষ্টি লেগেই রয়েছে। এইটুকু মেয়ের চুল কোমরের নিচ পর্যন্ত ঝুলছে, খসখসে চুল। পরনে লুঙ্গির মতো করে শাড়ি পরা, গায়ে বেনিয়ান। রাজকুমারী, এই আমার বন্ধু অসিত, কলকাতায় থাকে। ওর ব্যবসায়ী হচ্ছে পাখি ধরার, চিড়িয়াখানায় যোগান দেয়, আর কাক ধরতেও একেবারে ওস্তাদ। কাক ধরার জন্য পশ্চিমের পাহাড় পর্যন্ত যায়। এই দেখো, কয়েকটা কাক ধরে এনেছে। এই বলে সে 3টে খাঁচা এনে অম্বুজার সামনে রাখল। রাজকুমারী অম্বুজা কিন্তু সেদিকে ফিরেও তাকালো না। তুমি কি জন্য এখানে এসেছো? শুনলাম আপনি কাক পছন্দ করেন। হ্যাঁ, আমি কাক ধরতে পারি, তাই নিশীথই আসতে বলেছিল। মিথ্যে কথা। তুমি অন্য কোনো উদ্দেশ্যে এসেছো? না না না, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। অম্বুজার চোখ দুটো জ্বলে উঠল। উদ্দেশ্য নেই তো গতকাল সারা দুপুর চোরের মতো আমার ঘরের নিচে ঘুরছিলে কেন? আশ্চর্য, এই কি একটা 10-11 বছর বয়সের মেয়ের কথা? আপনি কোন ঘরে থাকেন তা তো আমি জানি না। আমি নতুন এসেছি, এত বড় প্রাসাদ, তাই ঘুরে দেখছিলাম আর কি। সব জানি না। যত শিগগির পারো এখান থেকে চলে যাও। বলে বাঁ হাতটা দিয়ে বাইরের পথটা দেখিয়ে দিয়ে চলে গেল। কিন্তু আমার তখন বাইরের পথ দেখবার সময় ছিল না। আমি দেখছিলাম ওর বাঁ হাতটা বেঁটে বেঁটে
মোটা মোটা আঙুল, আর হাতটা বড় বড় লোমে ঢাকা। নিশীথেরও মুখ ভয় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কাজ নেই ভাই, তোমার এখানে থেকে কাজ নেই, তুমি তুমি চলে যাও। এসেছি যখন অত সহজে যাব না। তুমি এক কাজ করো, ওকে গিয়ে বলো আমার জ্বর এসেছে, নড়তে পারছি না, যা হোক 2-3টে দিন এখানে থাকতেই হবে। সন্ধ্যাবেলায় টেবিলের ওপর উঠে ঘুলঘুলিটা একটা ইঁট দিয়ে বুঝিয়ে দিলাম। তবু ভয়ে রাতটা কোনো রকমে কাটল। চোখের সামনে কেবলই ভেসে উঠছিল অম্বুজার সেই বিভৎস হাতটা। ও কি মানুষের হাত? এই রকম একটা হাত দেখেও রাজবাড়ির সকলে নিশ্চিন্তে ঘুমোয় কি করে? আজ দুপুরবেলায় ফের রাজবাড়ির পেছন দিকে যেতে হয়েছিল। অবশ্য ইচ্ছে করে যাইনি। খাওয়া দাওয়ার পর চেয়ারটা নিয়ে ঘরের বাইরে বসেছিলাম। মনে মনে এইসবই চিন্তা করছিলাম। থেকে তো গেলাম, কিন্তু কেন থাকলাম? অম্বুজার রহস্য উদ্ঘাটন তা সম্ভব হবে কি করে? ওর তো দেখা পাওয়াই ভার। যেমন করে হোক দোতলায় একবার আমায় উঠতেই হবে। কিন্তু এ কি, কিসের আওয়াজ? চমকে উপর দিকে তাকালাম। বিশাল একটা কাকের মতো কি যেন সেই চরের দিক থেকে সাঁ করে উড়ে এসে রাজপ্রাসাদের পিছন দিকে চলে গেল। জিনিসটা কি দেখার জন্য তখনই সেদিকে ছুটলাম, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। আমি গোটা বাড়ির চারদিক ঘুরে দেখলাম, প্রত্যেকটা গাছের ডালে তাকালাম, তারপর দোতলার ঘরগুলোর দিকে। যদি কোনো জানালা থাকে হয়তো জিনিসটা তার মধ্যে দিয়েই ঢুকে পড়েছে। জানালাগুলো তো পুরনো আমলের, বড় বড় গড়াধীন, কোনোটার আবার পাল্লা খসে পড়েছে। এটা নাকি রাজবাড়ি। এখানে এমন একজন রাজা থাকেন যাঁর দেখা পাওয়া তো দূর, গলার আওয়াজটুকু পর্যন্ত শোনা যায় না। সব সময় মুখে কুলু পেঁটে থাকেন। হতাশ হয়ে ফিরে আসছিলাম। ভিজে ঘাস, কোথাও মাটি। উফ! পায়ে একটা পিঁপড়ে কামড়াতে তখনই চোখে পড়ল মাটিতে কয়েকটা পায়ের ছাপ। সে ছাপ বেশ বড় বড়, সাধারণ মানুষের মতো নয়। ছাপগুলো দেখেই মনে হলো পায়ের আঙুলগুলো অস্বাভাবিক রকম বেঁটে। এ কি, দোতলার একটা ঘরের ঠিক নিচে এই পায়ের ছাপ এলো কি করে? আমি পায়ের ছাপের বিশেষজ্ঞ না হলেও এটুকু বুঝতে পারলাম, এই পায়ের অধিকারী যে, সে দৌড়ে বনের দিকে গেছে, কিন্তু কোথা থেকে এসেছিল তার কোনো চিহ্ন নেই। সেখানে আর বেশিক্ষণ দাঁড়াতে ভরসা পেলাম না। কি জানি, দোতলা থেকে অম্বুজা যদি দেখে ফেলে তাহলে আর রক্ষে নেই। দুশ্চিন্তায় ঘরে ফিরে এলাম। একে তো অম্বুজার চেহারা, তার অদ্ভুত গলার স্বর আমায় ভাবিয়ে তুলেছিল, তার উপর এই উটকো চিন্তা মাথায় ঢুকল। অত বড় কালো পাখির মতো জিনিসটা মাথার উপর দিয়ে উড়ে এসে হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল? ওই পায়ের ছাপগুলোই বা কার? আমি কি কোনো অলৌকিক জগতে বাস করছি? আমি কি ভুলে যাচ্ছি যে আমি কলকাতায় থাকি আর পেশায় আমি একজন ডাক্তার? সন্ধ্যের পর নিশীথ এলো দেখা করতে। মুখটা যেন দুশ্চিন্তায় কালো। চা খেয়েছ? হ্যাঁ, এই তো। কি ঠিক করলে? 2-3 দিনের মধ্যে যাচ্ছি না। তুমি অম্বুজাকে বলেছো তো যে আমি অসুস্থ? তা বলেছি, তবে বিশ্বাস করেছে বলে মনে হলো না। আচ্ছা, রাজাবাবুর সঙ্গে গতকাল একবার সেই যে দেখা হয়েছিল, আর তো তাঁকে দেখলাম না এর মধ্যে। মেয়েটাকে নিয়ে তো ওনার সবসময় দুশ্চিন্তার শেষ নেই। দিনকে দিন কিরকম যেন হয়ে যাচ্ছে রাজকুমারী অম্বুজা, অথচ কোনো উপায় নেই। আর রানীমা? 1.5 বছর হলো উনি মারা গেছেন। কেন জানি না, শুনে যেন ধাক্কা খেলাম। বুঝতে পারলাম কেন রাজাবাবু নিজেকে গুটিয়ে রেখেছেন। আচ্ছা, রানীমা কি? প্লিজ ভাই, আর ওই নিয়ে প্রশ্ন করো না। আচ্ছা বেশ। নিশীথ, আমায় একটু সাহায্য করবে? হ্যাঁ, কি বলো? আমায় একবার দোতলায় নিয়ে যেতে পারো? দোতলায় কেন? ওই কিছুই না, এলাম যখন পুরনো রাজপ্রাসাদের দোতলাটাও দেখতে যেতে ইচ্ছে করছে। জীবনে তো নতুন বা পুরনো প্রাসাদের দোতলায় ওঠা সম্ভব হয়নি ভাই, তাই আর কি। তোমার মতলবটা কি বলো দেখি? অম্বুজার ঘরটা একবার দেখতে চাই। কি সাংঘাতিক! মেয়েটার ঘর দেখবে?
তুমি কি এখনো ওকে বুঝতে পারোনি? তা কিছুটা পেরেছি, পুরোটা পারিনি। না ভাই, ও আমি পারবো না। নিশিত, আমার এই অনুরোধ তোমায় রাখতেই হবে। বেশ, আচ্ছা, আমি ওর মুখোমুখি হতে চাই না, আড়াল থেকে ওর একটা ছবি তুলব, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, তারপর সেই ছবি কাগজে কাগজে ছাপিয়ে রাজাবাবুর মাথা হেঁট করে দেওয়া আর কি। ছি ছি, না না, এ উচিত নয়। আমি তোমার হাত ধরে বলছি, আচ্ছা কথা দিচ্ছি আমি ছবি তুলব না, কিন্তু তুমি আমায় একবার দোতলায় নিয়ে চলো, আমি শুধু একবার দোতলাটা দেখব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নিশিত, তোমাদের এখানে কাক জাতীয় বিরাট কিছু কখনো উড়তে দেখেছো? সে আবার কি? এতকাল এখানে আছি, অমন কিছু তো চোখে পড়েনি। কেন, তুমি কিছু দেখেছো নাকি? ওই রকম যেন কি একটা দেখলাম দুপুর বেলায়। কোন দিক দিয়ে এলো? ওই বনের দিক থেকে এলো বলে মনে হলো। তার মানে পুরনো চড়ার দিক থেকে এলো? গেল কোথায়, দেখেছো? কি জানি, হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এবার আমাকেও বোধহয় চাকরি ছেড়ে চলে যেতে হবে। পরের দিন দুপুরে নিশিত আমায় দোতলায় নিয়ে চলল। ও একটা কথাও বলল না। বুঝতে পারছিলাম ও চাইছে না আমি উপরে যাই। চওড়া কাঠের সিঁড়ি, সিঁড়িগুলো ভাঙা, দেওয়ালে অজস্র ফাঁক ফোঁকর। সিঁড়িটা অনেক ঘুরে ঘুরে ওপরে উঠেছে। এক একটা বাঁকে ছোট ছোট খুপড়ি ঘর, বেশিরভাগই তালা বন্ধ, মরচে ধরা পুরনো তালা। কবে যে ঘরগুলো এসে তালা লাগানো হয়েছিল কেউ বলতে পারে না। সেসব ঘরের দরজাও ভেঙে পড়ার মতো অবস্থা। কি আছে ওসব ঘরে কে জানে। দোতলায় উঠে টানা বারান্দা, প্রায় প্রত্যেকটা ঘরেই লোকজন আছে। এত লোক আছে অথচ এই দুদিনে তা বোঝাই যায়নি। কয়েকজনকে দেখলাম, কিন্তু তাদের জীবন্ত মানুষ বলে মনে হলো না। মুখে কথা নেই। আমি যে একজন নতুন মানুষ ওদের মুখে চোখে সেই বিষয়ে কোনো কৌতূহলও নেই। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, মুখে যেন কুলু মেটে আছে ওরা। সবারই চোখের চাউনিতে একটা ভয় ভয় ভাব। এই বুঝি কিছু হয়। আমার মনে হলো এরা যেন এই জগতের বাসিন্দা নয়, কেউ কাউকে যেন চেনে না। অথচ নিশীথের মুখে পরে শুনেছিলাম এরা সবাই রাজপরিবারেরই লোক, বসে বসে রাজার অন্ন ধ্বংস করছে। এদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই বলেই দু চোখে চাপা আতঙ্ক নিয়ে এখানেই পড়ে আছে। আতঙ্ক যে কাকে নিয়ে তা বুঝতে আর বাকি ছিল না। রাজাবাবু কোন ঘরে থাকেন? ওইদিকে, কিন্তু সেখানে যাওয়া নিষেধ। কথা বলতে বলতে আমি আর নিশীথ একটা তালাবন্ধ ঘরের সামনে এসে থামলাম। এটা কার ঘর? অম্বুজার। ও এখন ঘরে কি করছে? জানি না, এবার চলো। আর নয়, আর নয়। কে ঘুরছে বারান্দায়? আমি নিশীথ। দরজা খুলে দাও। নিশীথ আমার হাত ধরে তাড়াতাড়ি সিঁড়ির দিকে এগিয়ে গেল। চলে আসার সময় দেখলাম অম্বুজার ঘরের এদিকে একটা জানালা আছে, পাছে খোলে তাই শেকল বাঁধা। দরজা খোলো, দরজা খোলো। সন্ধ্যের সময় যথারীতি নিশীথ এলো। যেন এই দুদিনে ও কিরকম হয়ে গিয়েছে। আমার চেয়েও যেন ওই ভয় পেয়েছে বেশি। কোনো রকম ভান না করেই বলল, শোনো, ওই কাকটাকের কথা কাউকে বলো না যেন, সবাই ভয়ে অস্থির হয়ে যাবে। তাও তো অম্বুজার ঘরের নিচের মাটিতে সেই পায়ের ছাপের কথা তোমায় জানাইনি, নইলে বলবো আর কাকে? এত বড় বাড়িতে লোক বলে কেউ আছে নাকি? ওপরে যাদের দেখলাম তারা তো এক একটা মমি সব। সেই রূপকথায় পড়া রাক্ষসের গল্পের মতো রূপোর কাঠি ছুঁয়ে রেখেছে যেন। আচ্ছা, অম্বুজা ঘরে একলা থাকে কেন? সঙ্গে কেউ যদি থাকে তাহলে তো আর পালাতে পারবে না। ও কারোর সঙ্গে থাকতে চায় না। তাছাড়া এতগুলো আত্মীয় রয়েছে, তবু ওদের একজন ওর সাথে থাকতে রাজি নয়। কেন? কেন তা তো দেখতেই পাচ্ছ। তাছাড়া কি? থামলে কেন তারপর? তাছাড়া এবারই সকলের ধারণা ওর সঙ্গে যে থাকবে সেই মারা যাবে। সে আবার কি? হ্যাঁ, রানীমা ওকে খুব ভালোবাসতেন, তাই
ওর কাছেই সেই ছোটবেলা থেকে বরাবর শুতেন। কিন্তু হঠাৎ 1.5 বছর আগে ওই মেয়ের পাশে শুয়েই তিনি মারা গেলেন, অথচ তার কোনো রোগ ছিল না। তারপর আরো 3 জন মেয়েকে ওর সাথে শোবার জন্য পাঠানো হয়েছিল, জলজান্ত একেবারে স্বাস্থ্যবতী মেয়ে। পরপর 3 জনই মারা গেল। কি কারণে মরতো? সেটা কেউ বলতে পারতো না। কোনো রোগ ছিল না, শুধু সকালে দেখা যেত ঠোঁট নীল হয়ে গেছে। বোধহয় সাপে কামড়েছিল। কথাটা যে সেও বিশ্বাস করে না তা তার কথাটা বলার ধরন দেখেই বোঝা গেল। সেক্রেটারি বাবু, তাড়াতাড়ি আসুন। আমাদের কথাবার্তার মধ্যে হঠাৎ একজন প্রহরী হন্তদন্ত হয়ে ছুটে এলো। নিশীত অর্ধেক চা খেয়েই উঠে গেল। আমি আসছি। হতবম্বের মতো আমি বসে রইলাম, না জানি আবার কি রহস্যজনক খবর শুনব। খবরটা শুনলাম, আর সেটা রহস্যজনকই বটে। সেদিন দুপুরে দরজা খোলা পেয়ে অম্বুজা যখন পালাচ্ছিল, তখন যে প্রহরী টুঁটি সে কামড়ে ধরেছিল, হাসপাতাল থেকে এইমাত্র খবর এলো যে সে মারা গেছে। অল্প ক্ষতে মরার কথা নয়, রক্তপাতও তেমন হয়নি, তবু সে মারা গেছে। ডাক্তাররা বলেছে তীব্র বিষক্রিয়ায় মৃত্যু। অম্বুজার দাঁতে এত বিষ কি করে? গভীর রাতে সেদিন যখন আমি দোতলার সিঁড়ির মুখে গিয়ে দাঁড়ালাম, তখন চারিদিক অমাবস্যার মতো ঘুটঘুটে অন্ধকার। সন্ধ্যের পর থেকেই বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। মনে হয় গোটা বাড়িটাই যেন কোনো অশুভ শক্তির হাতের মুঠোর মধ্যে চলে গিয়েছে। কারোর কিছু করার নেই, শুধু অপেক্ষা করে থাকা কবে সেই চরম সর্বনাশের মুহূর্তটি আসবে। এই কদিনে অম্বুজা সম্বন্ধে আমার ধারণা হয়েছে 10-11 বছরের বালিকাটি নিমিত্ত মাত্র। তার আড়ালে লুকিয়ে আছে একটা ভয়ানক অশুভ শক্তি, সেটাকেই আমি দেখতে চাই। সমস্ত প্রাসাদটা নিঝুম। মাঝে মাঝে বাগানের কোনো গাছে রাতজাগা পাখি ডানা ঝাপটে উঠছে। তারাও কি কোনো কিছুর ভয় পাচ্ছে? আমি হাতের মুঠোয় টর্চটা ধরে সিঁড়ি দিয়ে নিঃশব্দে উঠতে লাগলাম। সেদিন দিনের বেলায় নিশীথের সঙ্গে এসে সিঁড়ি ঘরগুলো সব চিনে রেখেছি। নিঃশব্দ একটার পর একটা সিঁড়ি দিয়ে উঠছি, আর হঠাৎ থেমে যাচ্ছি। বারবার মনে হচ্ছে আমার পিছনে কেউ যেন আসছে, যে কোনো মুহূর্তে আমার ওপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু পিছন ফিরে দেখি কেউ নেই। থাকবেই বা কে? সবাই তো ঘুমে অচেতন। আরও কয়েক ধাপ উঠতেই একেবারে আমার গায়ের কাছে বাঁদিকে কেমন যেন একটা শব্দ হলো। আমি চমকে তাকালাম। সেই তালা দেওয়া একটা ঘুপচি ঘরের দরজার উপর দুটো চোখ জ্বলছে। একটু ঠাউর করতেই আঁতকে উঠলাম। একটা কাক, সেই ভয়ঙ্কর কাক। সেদিনের রাতের ঘটনার পর থেকে আমার কেমন যেন কাকের উপর একটা ভয় ধরেছে। কাক দেখলেই ভয় পাই। আমি নিঃশব্দে আরো 2 ধাপ ওপরে উঠে গেলাম। আবার একটা ঘুপচি ঘর, আবার একটা কাক, এইরকম পরপর 5টা। কাকগুলো কোনো শব্দ করছে না, শুধু আমায় লক্ষ্য করছে। এই ধরনের এত কাক এলো কোত্থেকে? তখনই মনে পড়ল অম্বুজার কাক পোষবার কথা। শুধু পোষাই নয়, কাকগুলো সিঁড়ির ধাপে ধাপে বসে যেন পাহারা দিচ্ছে। আমি দোতলার টানা বারান্দায় উঠে এলাম। সেই ঘরগুলো যেখানে আগের দিন মানুষজন দেখেছিলাম, এখন সব বন্ধ। শুধু দরজাই নয়, এমনকি জানালাগুলোও বন্ধ। আমি এগিয়ে এসে দাঁড়ালাম অম্বুজার ঘরের সামনে। দরজা বাইরে থেকে তালা বন্ধ। আমি দরজায় কান পেতে শুনলাম ঘরের ভেতর একটা মৃদু শব্দ হচ্ছে। এত রাতে অম্বুজা একা ঘরের ভেতর কি করছে? আমি তখনই এদিকের সেই শেকল বাঁধা জানালাটার কাছে চলে এলাম। একটা খড়খড়ি সামান্য একটু ফাঁক করে দেখতে লাগলাম। ঘরের মধ্যে একটি স্তম্ভের ওপর মস্ত একটা তেলের প্রদীপ জ্বলছে। একটা লম্বা ধূপ নিঃশব্দে পুড়ছে, আর অম্বুজা মাতালের মতো নাচছে। তার সেই অদ্ভুত নাচ দেখতে দেখতে আমার চোখ পড়ল ধূপকাঠির দিকে। ওটা কোনো সাধারণ ধূপকাঠি নয়, গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, আর
আশ্চর্য, সেই ধোঁয়া অম্বুজার নাচের তালে তালে একটা অস্পষ্ট মূর্তি ধরে কেঁপে কেঁপে নাচছে। সেই মূর্তি কোনো মেয়ের নাকি ছেলের নাকি মানুষের না দানবের তা বোঝা গেল না। আমি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে সেই ধূপের ধোঁয়ায় অলৌকিক নাচ দেখছিলাম। কতক্ষণ এইভাবে ঘোরের মধ্যে কেটেছে জানি না। একসময় ধূপটা শেষ হয়ে গেল, এক গাদা ছাই মেঝের উপর পড়ে রইল। অম্বুজা সেই ছাই কপালে মেখে হঠাৎ মাটিতে উপুড় হয়ে পড়ে 3 বার কাকে যেন প্রণাম করল। আমি তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ এ কি অম্বুজা ছুটে গেল জানালার দিকে, তারপর মুহূর্তের মধ্যে ঝাঁপ দিল দুহাত তুলে। এদিকে ওর ঘরের দরজায় তালা ঝুলছে। অম্বুজাকে ধরার এটাই মস্ত সুযোগ মনে করে আমি তখনই সিঁড়ির দিকে ছুটলাম, কিন্তু হে আবার কি! গোটা 20 অতিকায় বিদ ঘুটে দেখতে কাক লাইন দিয়ে সিঁড়ির মুখে দাঁড়িয়ে। কি করব, কোন দিকে পালাবো ভাবছি, এমন সময় কাকগুলো সার বেঁধে তাদের লম্বা লম্বা ঠোঁট ফাঁক করে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। বুঝলাম এখন ওরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমায় খুবলে খুবলে শেষ করে ফেলবে। কিছু না পেয়ে আমার একমাত্র অস্ত্র টর্চটাকে সম্বল করলাম, বোতাম টিপলাম। টর্চের জোরালো আলো ওদের চোখে পড়তেই ওরা যেন একটু ঘাবড়ে গেল। সেই সুযোগে দালান থেকে চওড়া সিঁড়ির ধাপ লক্ষ্য করে জোরে লাফ দিলাম। ওই কাকগুলোকে ডিঙিয়ে একটা চওড়া সিঁড়ির ওপর হুমড়ি খেয়ে পড়লাম। কাঠের সিঁড়ি, জোরে শব্দ হলো। ভাবলাম এই বুঝি লোকজন ছুটে আসবে, কিন্তু কেউ এলো না। ভয়ে সবাই দরজায় খিল এঁটে শুয়ে রইল। আমি উঠে নিচের তলায় আসার আগেই কাকগুলো আমায় আক্রমণ করলো। মাথার ওপর, কাঁধে, পিঠে কালো কালো ডানার ঝাপটা। উফ, কি দুর্গন্ধ ওদের পাখায়! আমি টর্চটা হাতের মুঠোয় ধরে এলো পাথারি ওদের পেটাতে পেটাতে কোনো রকমে নিচে নেমে ছুটে ঘরে ঢুকে খিল বন্ধ করে দিলাম। খিল বন্ধ করেও নিশ্চিন্ত হতে পারিনি। সারা রাত কাকগুলো আমার দরজায় ঠুকরেছে, সারা রাত। পরের দিন সকালবেলায় চা খাবার সময় নিশিত এলো। কবে যাচ্ছ? এই আর 1-2 দিন। যে জন্য তোমায় আনলাম তার তো কিছুই হলো না। রোগীকে ভালো করে দেখতেই পেলাম না, চিকিৎসা কি করব বলো তো? তা শুধু শুধু এখানে বসে করছোটা কি? তোমাদের অম্বুজা রহস্য ভেদ করার চেষ্টা করছি। আরে বাবা, এ কি খুন খারাপির ব্যাপার নাকি যে রহস্য ভেদ করবে? আচ্ছা নিশিত, একটা কথা বলো তো, খুন খারাপি কি সত্যিই হয়নি? দিব্যি সুস্থ সবল রানিমার মৃত্যু হলো কিসে? রাতে অম্বুজার পাশে যেই শোয়ে কেন ওদের ঠোঁট বিষে নীল হয়ে যায়? কেন প্রহরীটা মরল? কেন ডাক্তার বলল যে ওর মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে? রাজবাড়ির কেউ একবারও ভাবল না কেন কোথা থেকে এলো এই বিষ? একবারও কেন তোমরা ভাবছ না যে একটা 10-11 বছরের মেয়ে কি করে অবিকল পুরুষের মতো কণ্ঠস্বরে কথা বলে? কেমন করে তার বাঁ হাত অমন বন মানুষের মতো লোমশ আর আঙুলগুলো অস্বাভাবিক মোটা? কেন তোমরা তলিয়ে ভাবলে না যে অম্বুজা ঘর থেকে পালিয়ে কোথায় যেতে চায়? ঘরের ভেতর একা বন্দি থেকে ও কি করে তার খোঁজ রাখো তোমরা? রাখো না। তা যদি রাখতে তাহলে বুঝতে পারতে মেয়েটা সামান্য কোনো মানসিক রোগী নয়, সে আরো ভয়ঙ্কর। একটা নিষ্পাপ বাচ্চা মেয়ের আড়ালে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর কোনো অশুভ শক্তি। নিশিত, আমি বলছি অশুভ শক্তি। আর সেই শক্তির রহস্য আমি জানতে চাই সে কোথা থেকে এলো আর কেন এলো। কাল গভীর রাতে দোতলার সিঁড়িতে একটা জোর শব্দ পেয়েছিলে? কই না তো। ওরে বাপরে, মনে হলো কেউ যেন সিঁড়ির উপর আছাড় খেয়ে পড়ল। ও, তা তুমি বেরিয়েছিলে নাকি দেখতে? পাহাগল। আচ্ছা নিশিত, অম্বুজা কি জানে যে এখনো আমি এ বাড়িতে আছি? বোধহয় না। জানলে কি আর রক্ষে ছিল? কেন? জানলে কি করতো? ঠিক বলতে পারি না, তবে কিছু ক্ষতিও করতে পারি। নইলে বাড়ি শুদ্ধ লোক কি আর এমনি এমনি একটা 10-11 বছর বয়সের মেয়েকে ভয় পায় নাকি? এক সময় নিশিত চলে গেল। আমি ঘর থেকে আর বেরোলাম না। বসে বসে একটা খাতায় অম্বুজার ব্যাপারটা লিখতে লাগলাম। শেষে লিখলাম, আমি জানি আজ রাত্রেই ঘটবে সেই চরম ঘটনাটা যা এখনো আমি কল্পনা করতে পারছি না।
নিজে থেকে ঘটবে না, ঘটাবো আমি। রাত 1টা। শুধুমাত্র টর্চটা হাতে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়লাম। গোটা বাড়িটা নিঝুম, সব ঘরের জানালাগুলো পর্যন্ত বন্ধ। আমি ধীরে ধীরে উঠোন পেরিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ালাম। এবার বাঁদিকে ঘুরে রাজবাড়ির পিছন দিকে যেতে হবে। গোড়ালি ডোবা ঘাসের ওপর খুব সাবধানে পা ফেলে এগিয়ে চললাম। নিজের পায়ের সামান্য শব্দে নিজেই চমকে উঠছিলাম। মনে হচ্ছিল আমার পেছনে যেন কেউ আমারই মতো পা টিপে টিপে আসছে। বুকটা কেঁপে কেঁপে উঠছে। একবার ভাবলাম ফিরে যাই, কি দরকার এভাবে গিয়ে, কিন্তু তখন আর ফেরার উপায় নেই। অম্বুজার ঘরের ঠিক নিচে এসে দাঁড়িয়েছি। পায়ে কি একটা নরম নরম ঠেকল। চমকে তাকিয়ে দেখি সাদা মতো কিছু একটা পড়ে আছে। সাবধানে হাতের আড়ালে টর্চটা জ্বাললাম। ইস, একটা মোড়া বিড়াল। গলার কাছে রক্ত জমে কালো হয়ে গিয়েছে। গায়ে কাঁটা দিয়ে উঠল। বুঝতে পারলাম হতভাগ্য বিড়ালটা বোধহয় গত রাতে অম্বুজার ঘরে ঢুকেছিল। ঘড়ি দেখলাম, রাত 1:20। গতকাল অম্বুজা যখন জানালা দিয়ে লাফিয়ে পড়ে তখন রাত 1:45। তাহলে এখনো প্রায় 25 মিনিটের মতো সময় আছে। অবশ্য রোজই যে একই সময় লাফিয়ে পড়বে তার কোনো মানে নেই। আমি একটা বেশ ঘন ঝোপ দেখে তার আড়ালে লুকিয়ে বসে রইলাম। মশার কামড় থেকে বাঁচার জন্য মাথা ঢেকে বিছানার রঙিন চাদরটা জড়িয়ে নিয়েছি। টর্চটা হাতের ঘামে ভিজে উঠেছে। কতক্ষণ এইভাবে কেটে গেল জানি না। ঘড়ি দেখার জন্য টর্চ জ্বালতেও সাহস পাচ্ছিলাম না। হঠাৎ দোতলার ঠিক সামনের ঘরে একটা শব্দ হলো। দেখলাম অন্ধকারের মধ্যেই এদিকে জানালাটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে দুটো লিকলিকে লম্বা পা বেরিয়ে এলো। জানি অম্বুজা এখনই লাফিয়ে পড়বে, কিন্তু ওইটুকু মেয়ের অত লম্বা পা, আর অমন লিকলিকে। কোনো মানুষের পা অমন লিকলিকে কি হয়? অম্বুজা লাফিয়ে পড়ল, কিন্তু কোনো শব্দ হলো না, কারণ ও মাটিতে পড়ার আগেই আর একটা কাণ্ড ঘটল। আমি যে ঝোপটার মধ্যে লুকিয়েছিলাম ঠিক তার পেছনেই ছিল একটা লম্বা দেবদারু গাছ। হঠাৎ সেই গাছের সমস্ত পাতা কাঁপিয়ে শোঁ শোঁ করে একটা শব্দ। উপরে তাকিয়ে দেখি সেদিনের সেই উড়ন্ত বিরাট কাকের মতো দেখতে জিনিসটা ডানা মেলে পশ্চিম দিকে চলেছে, আর মন্ত্রমুগ্ধের মতো তার পেছনে পেছনে বনের মধ্যে দিয়ে ছুটে চলেছে অম্বুজা। তারপরেই দেখি রাজবাড়ির আনাচ কানাচ থেকে এক ঝাঁক কাক উড়ে চলল অম্বুজার পেছন পেছন। আমার মনে হলো সামনের বড় কাকটা অম্বুজাকে টেনে নিয়ে যাচ্ছে, আর বাকি কাকগুলো অম্বুজাকে পাহারা দিতে দিতে নিয়ে যাচ্ছে। আশ্চর্য, এই কাকগুলো কি রাতে দেখতে পায়? আমি আর এতটুকু দেরি না করে ঝোপ থেকে বেরিয়ে যতটা সম্ভব নিচু হয়ে দূর থেকে অম্বুজাকে অনুসরণ করে ছুটলাম। কিন্তু অম্বুজার সঙ্গে ছোটার সাধ্য কি? ও তো ছুটছে না, ও যেন উড়ে যাচ্ছে। সেই অস্বাভাবিক লম্বা লম্বা পাগুলো হিল হিল করে নড়ছিল। আমি নিশ্চিত ওগুলো কখনোই ওর পা হতে পারে না। আর তার পরনের কাপড়খানা বাতাসে ভাসছে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছিলাম। অম্বুজাকে ধরতেই হবে, আর ধরতে গিয়ে আমার কি পরিণতি হতে পারে সে চিন্তা মাথায়ও এলো না। বোধহয় একেই বলে নিয়তির ডাক। কখনো জঙ্গলের ভিতর দিয়ে, কখনো জলার ওপর দিয়ে, কখনো এবড়ো খেবড়ো জমির ওপর দিয়ে ছুটছি। অম্বুজাকে কিছুতেই চোখের আড়াল হতে দেওয়া যাবে না। কতদূর চলে এসেছি তার হিসেব নেই। এইটুকু জানি সোজা পশ্চিম দিকে চলেছি। একবার যেন মনে হলো দূরে সাদা মতো কি যেন চকচক করছে। তবে কি অম্বুজাকে অনুসরণ করতে করতে আমি সেই পশ্চিমের চরের কাছে এসে পড়েছি? কিন্তু তখন আর থামার উপায় নেই। আমি বুঝতে পারলাম কোনো এক অশুভ শক্তি আমায় টেনে নিয়ে চলেছে। আমার গায়ে চড়ানো সেই চাদর কখন উড়ে গেছে, জামার বোতাম খোলা, চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। বুকটা এমন ওঠানামা করছে যেন মনে হচ্ছে বুকের মধ্যে ভূমিকম্প হচ্ছে। কেন জানি না চোখ দুটো আমার ঝাপসা হয়ে আসছে। গায়ে আর এক বিন্দুও জোর নেই। হঠাৎ কিসে পা জড়িয়ে পড়ে গেলাম। আর তখনই একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। একটা কাক দলছুট হয়ে পিছিয়ে পড়েছিল। লক্ষ্য করিনি কখন সেটা আমার মাথার উপর ঘুরছিল।
আমায় পড়ে যেতে দেখে তীক্ষ্ণ গলায় ডেকে উঠল। আমি পালানোর জন্য তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, আর সেটাই হলো আমার মারাত্মক ভুল। অমনি অম্বুজা ছোটা বন্ধ করে থমকে দাঁড়িয়ে পড়ল, ঘুরে দাঁড়ালো আমার দিকে। লক্ষ্য করলাম মুহূর্তের মধ্যে অম্বুজার শরীরটা কিরকম যেন বদলে যাচ্ছে। প্রথমে যেন তার চোখ দুটো জ্বলতে লাগলো, তারপর তার শরীর থেকে দুটো লম্বা কি যেন বেরিয়ে এলো। কঙ্কালসার দুখানা হাত এগিয়ে আসতে লাগলো আমার দিকে। ওই হাত দুটো ছাড়া তার সর্বাঙ্গ যেন কালো কাপড়ে মোড়া, মুখটাও দেখা যাচ্ছে না, শুধু দুটো জ্বলন্ত চোখ। সেই চোখ দুটো যেন বাতাসে ভাসতে ভাসতে আমার দিকে ছুটে আসছে। আমি প্রাণপণে ছুটতে লাগলাম। কোন দিকে যাচ্ছি জানি না, শুধু একটাই চেষ্টা যেন চটটার দিকে না যাই। কিন্তু কি আশ্চর্য, কাকগুলো আর নেই। অম্বুজার ভেতর থেকে সেই ভয়ঙ্কর কালো অপচ্ছায়াটা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই অলৌকিক কাকগুলো উধাও হয়েছে। আমি ছুটছি, আর পেছনে একটা হুহু শব্দ হচ্ছে। শব্দটা যে ওই ভয়ঙ্কর মূর্তিটার থেকেই আসছে তাতে সন্দেহ নেই। এইবার ধরে ফেললো বলে মৃত্যু নিশ্চিত। হঠাৎ দেখলাম সেই নিবিড় জঙ্গলের মধ্যে যেন একটা কুঁড়ে ঘরের মতো। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, কে আছো? বাঁচাও! যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি কতগুলো শুকনো খড়ের ওপর শুয়ে আছি। মাটির ঘর, মেঝেটাও মাটির। ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বলছে টিমটিম করে। মনে পড়ল আতঙ্কে আর্তনাদ করে আছাড় খেয়ে পড়েছিলাম। তারপর আর কিছু মনে নেই। কোনো চোট লাগেনি বলে বেশিক্ষণ অজ্ঞান হয়ে থাকিনি। এদিক ওদিক তাকাতে দেখতে পেলাম একটু দূরে একটা থুত্থুরে বুড়ি কতকগুলো শেকড় বাকড় দরজার বাইরে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আর ঘরের কোণে একটা ধনুচি থেকে ক্রমাগত ধোঁয়া উঠছে। এই ধোঁয়ায় আমার শরীরটা যেন তাজা হয়ে উঠল। আমার জ্ঞান ফিরতে দেখে বুড়ি কাছে এসে দাঁড়ালো। প্রদীপের আলোয় তাকে চিনতে পারলাম। এখানে আসার সময় ছেলেগুলোর হাত থেকে আমি এঁকেই বাঁচিয়েছিলাম। বুড়ি একবার বেরিয়ে গিয়ে একটু পরেই একটা মাটির ভাঁড়ে খানিকটা দুধ নিয়ে এসে আমার দিকে এগিয়ে দিল। আমি ভাঁড়টা নিয়ে সবটুকু দুধ নিঃশেষ করলাম। কেমন যেন একটু মোটকা গন্ধ, মনে হলো ছাগলের দুধ, কিন্তু বেশ গরম। এবার বুড়ি আমার কাছে এসে বসল। আমি কোথায়? আমার ঘরে। যে আমাকে তাড়া করে আসছিল সে কোথায়? ভয় নেই, ওরা চলে গেছে। কোথায় গেছে? যে যার নিজের জায়গায়। সেটা কোন জায়গা? এর উত্তরে বুড়ি ধীরে ধীরে আমার সমস্ত ঘটনা বলল। একদিন গঙ্গার স্রোত বইতে বইতে অন্যদিকে সরে গেলে এই বাগাজরার কাছে কয়েক ক্রোশ জুড়ে চড় পড়েছিল। আগে কাছে পিঠে গ্রাম থেকে মৃতদেহ সৎকারের জন্য গঙ্গায় নিয়ে আসা হতো, কিন্তু গঙ্গা দূরে সেরে যেতে তাদের অনেকেই মৃতদেহ ওই চরে পুঁতে দিয়ে যেত। ভালো করে চাপাও দিত না, কোন রকমে কাজ সেরে সরে পড়তো। তারপর শিয়াল শকুনে ওইসব মরা মাটির তলা থেকে টেনে বের করে ছিঁড়ে ছিঁড়ে খেত। ফলে ওই চড়ার সর্বত্র মরার খোলে আর হাড়গড় ছড়িয়ে থাকতো। এইরকম দৃশ্য চোখে পড়ার ভয়ে দিনের বেলা তো কেউ ওখানে যেত না, আর রাত হলে ওই চরে নেমে আসতো বিভীষিকা। কত রকমের শব্দ শোনা যেত। কখনো নিঃশব্দ চরের বুকে জেগে উঠত হু হু শব্দ, কখনো শোনা যেত ঝড়ের গোগানি। সময়ে সময়ে নাকি দেখা যেত চরের এখানে ওখানে আগুন জ্বলছে। লোকে বলতো ওই চড়াটা হচ্ছে প্রেতাত্মাদের অবাধ বিচরণ ভূমি। আশেপাশের গ্রামে একটা চলতি ছড়াই মুখে মুখে ঘুরতো, ভুল করে ওরে ভাই কবু যেও না খচরে। একবারও যদি দিয়েছ পা
ভূতে টিপে টুটি ধরে। তা কথাটা সত্যি। রাতের বেলায় মানুষ তো দূরের কথা, কোনো পাখি কিংবা শেয়াল, এমনকি যদি একটা কুকুর ওই চরে যেত, পরের দিন তার লাশ পাওয়া যেত। চোখ ঠেলে বেরিয়ে এসেছে, জিভটা ঠোঁটের ফাঁক দিয়ে ঝুলছে। এই ভয়ঙ্কর চরেই একদিন নদিয়া থেকে এলো এক দুঃসাহসী জমিদার চাঁদ রায়। শুরু করলেন চাষ, গড়ে তুললেন রাজপ্রাসাদ, হলেন এক মহাশক্তিধর রাজা। যত শক্তিধারী হন, গোটা চরটা দখল করতে পারলেন না। রাজা চাঁদ রায় দোতলার পশ্চিম দিকের সবচেয়ে সুন্দর ঘরটা নিজের শোয়ার ঘর করলেন। ঘরে খাট পালঙ্ক সাজিয়ে সবে ঢুকেছেন, তখনই ঘটলো একটা ঘটনা। গরমের জন্য তিনি সেদিন সব জানলা খুলে রেখেছিলেন। হঠাৎ মাঝরাতে মনে হলো যেন ঝড় উঠেছে। জানলার কপাটগুলো একটার সাথে অন্যটা লেগে এলো পাথারি বাড়ি খাচ্ছে। চাঁদ রায় জানলা বন্ধ করবার জন্য তাড়াতাড়ি উঠলেন, কিন্তু কোথাও ঝড়ের কোনো লক্ষণ দেখতে পেলেন না। হঠাৎ পশ্চিমের দিকে জানলার ওপর চোখ পড়তেই তিনি থমকে গেলেন। দেখলেন জোরে চড়ার বুকে বালির ঝড় উঠেছে, মাঝে মাঝে আগুনের ঝলক। এরকম অদ্ভুত দৃশ্য দেখে তিনি হতভম্ব হয়ে পড়লেন। তিনি হয়তো আরো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতেন, কিন্তু মনে হলো সেই ধুলির ঝড় যেন এই দিকে ধেয়ে আসছে। চাঁদ রায় তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লেন। আবার একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন যে পশ্চিমের ওই চড়ার বুকে দাউ দাউ করে আগুন জ্বলছে। বালির চড়ায় আগুন কি করে সম্ভব? তিনি সে রাতেও তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিলেন। পরের দিন রাজপণ্ডিতকে সব কথা বললেন চাঁদ রায়। রাজপণ্ডিত এবার রাজ জ্যোতিষীকে ডেকে পাঠালেন। তিনি ছক কেটে অঙ্ক কষে জানালেন, বড়ই অশুভ লক্ষণ। মহারাজ, পশ্চিম দিকের জানালা অন্তত রাতের বেলায় খুলবেন না। তাই হলো। রাতে চাঁদ রায় আর পশ্চিম দিকের জানলা খুলতেন না। তারপর আর একদিন রাতে ঘটলো আর একটা ঘটনা। সেদিন অনেক রাতে চাঁদ রায়ের ঘুম ভেঙে গেল। শুনতে পেলেন জানলায় একটা শব্দ হচ্ছে। ধড়পড় করে উঠে বসলেন তিনি। শব্দটা আসছে মাথার কাছের পশ্চিম দিকের জানলাটা থেকে। তিনি উঠে জানলার কাছে গেলেন। তখনও জানলাটার বন্ধ কপাটে শব্দ হচ্ছিল। জানলাটা খুলবেন কি ভাবতে লাগলেন। তিনি ছিলেন দুর্দান্ত সাহসী, তাই মনের সব শক্তি এক করে জানলাটা খুলে দিলেন, আর সঙ্গে সঙ্গে 4-5 পা পিছিয়ে এলেন। দেখলেন এক বিশাল কাক জানলাটার উপর বসে রয়েছে। তার ডানা দুটো এতই বড় যে গোটা জানলাটা ঢেকে গেছে। তার চোখ দুটো রক্ত বর্ণ, যেন জ্বলছে। বড় বড় বাঁকানো ঠোঁট দুটো ফাঁক করে সেটা শব্দ করলো। তারপর ঠোঁট দিয়ে জানলার শিকগুলো কামড়াতে লাগলো।
চাঁদ রায়ের মতো দুর্ধর্ষ সাহসী রাজাও ওই রকম ভয়ানক চেহারার কাক আর তার ডাক শুনে ভয় পেয়ে গেলেন। হুস 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 হুস। তিনি শব্দ করে বার দুই কাকটাকে তাড়াবার চেষ্টা করলেন, কিন্তু কাকটা অনড়। সে ঠোঁট দিয়ে শিকটা ভাঙার চেষ্টা করতে লাগলো। তখন চাঁদ রায় দেয়ালের কোণ থেকে তার বর্ষাটা নিয়ে কাকটার দিকে ছুঁড়ে মারলেন। অব্যর্থ লক্ষ্য। বর্ষাটা কাকের বুকে গিয়েই বিঁধল। সঙ্গে সঙ্গে ঝাপটাতে ঝাপটাতে কাকটা নিচে পড়ে গেল। পরক্ষণেই সেই কাকের দেহ থেকে একটা কঙ্কাল দুলতে দুলতে জানলার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে চাঁদ রায় তখনই জানলাটা বন্ধ করে দিলেন। কিন্তু পরের দিন আহত বা নিহত কোনো অবস্থাতেই কাকটাকে দেখা গেল না। চাঁদ রায় আবার সভা পণ্ডিত রাজ্যোতিষীকে ডেকে সব কথা বললেন। মহারাজ, কাক যে 3টে শব্দ উচ্চারণ করেছিল সেটার অর্থ কি আগে জানা দরকার। কিন্তু কাকের ভাষা কে বুঝবে? সে সময় কাক চরিত্র বিশেষজ্ঞ কিছু অসাধারণ গুণী লোক থাকতো। তারা অন্য পশু পাখির ভাষা না বুঝলেও কাকের ভাষা বুঝতো। তাদেরই একজনকে ডেকে আনা হলো বাগাছড়ায়। সে নিজে কাকটার ডাক শোনেনি, কিন্তু স্বয়ং রাজা যা শুনেছিলেন সেই 3টে শব্দ শুনে আর কাকের বর্ণনা শুনে লোকটা বলল, মহারাজ, আপনি যে কাককে দেখেছেন সে কোনো সাধারণ কাক নয়। কাকের দেহে ভর করা একটা অশুভ আত্মা। সে আপনার ওপরে খুবই রেগে আছে। ওই 3টে শব্দের মধ্যে দিয়ে সে বলতে চেয়েছিল, এই চর দখল করে মহারাজ যে ঘোরতর অন্যায় করেছেন তার প্রতিফল মহারাজ শিগগিরই পাবেন। আমি তো কোনো অন্যায় করিনি। ওই চরে চাষাবাদ করে লোকবসতি তৈরি করে আমি জনসাধারণের উপকারী করেছি। প্রেতাত্মাদের জন্য তো খানিকটা চর ছেড়ে রেখেছি। ওখানে ওরা যা খুশি তাই করুক। যে আমায় ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি রাজপ্রাসাদ ভেঙে লোকবসতি তুলে দিয়ে এখান থেকে চলে তো যেতে পারি না। এ যেন প্রেতাত্মাদের যুদ্ধে আমন্ত্রণ করা। আর তার ফল ফলতেও বেশি দেরি হলো না। কয়েকদিন পর থেকেই চাঁদ রায়ের রাজ্যের প্রজাদের কচি কাঁচা ছেলে মেয়েগুলো কোথায় নিরুদ্দেশ হয়ে যেতে লাগলো, খুঁজে পাওয়া গেল না। একদিন এক প্রজা কাঁদতে কাঁদতে চাঁদ রায়ের দরবারে এসে বলল, মহারাজ, আমার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এইরকম পর পর খবর আসতে লাগলো। মহারাজ ভেবে পান না কচি কাঁচা ছেলে মেয়েগুলো কোথায় নিরুদ্দেশ যাচ্ছে। যারা হারিয়ে যাচ্ছে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপর একদিন একজন এসে বলল, মহারাজ, আমি গতকাল গভীর রাতে হরিহর মণ্ডলের ছেলেকে একা একা বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছি। তার আগে আগে উড়ে যাচ্ছিল একটা মস্ত বড় কাক। আবার কাক? চাঁদ রায় চমকে উঠলেন এ কথায়। হ্যাঁ মহারাজ, মস্ত বড় কাক। সে যখন উঠছিল তখন তার ডানায় শোঁ শোঁ করে কেমন একটা শব্দ হচ্ছিল। কোন দিকে গেল? ওই চরের দিকে। হরিহর মণ্ডলের ছেলেকে আর কোথাও দেখা যায়নি। রাজা চাঁদ রায় নিরুপায় হয়ে ব্রহ্মশাসন
যেখানে সমস্ত ব্রাহ্মণদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেখান থেকে সব ব্রাহ্মণদের ডেকে পাঠালেন। মহাযজ্ঞ করুন, শান্তি সস্তায়ন করুন, যত খরচ হয় হোক। শুধু ব্রহ্ম শাসনের ব্রাহ্মণরাই নয়, নদিয়া ভাটপাড়া থেকেও নাম করা পুরোহিতদের আনালেন। তাছাড়াও কাছে পিঠে যত ওঝা গুণিন আছে সবাইকেই ডেকে পাঠালেন। যেমন করে হোক প্রেতেদের কবল থেকে রাজ্যকে বাঁচাতেই হবে। রাজকুমারী সুভদ্রা সকাল 10টার সময় স্নান সেরে নির্জলা উপবাস করে খড়গ পুজো করছিল। এটা তার প্রতিদিনের কাজ। যে খাঁড়াটা সে পুজো করে তার একটা ইতিহাস আছে। রাজা চাঁদ রায় প্রতি বছর কালী পুজোর রাতে ছিন্নমস্তার পুজো করেন। এ পুজো বড় সাংঘাতিক। একটু খুঁত থাকলে আর রক্ষা নেই। তা সেবার ঠাকুর বিসর্জন দিতে যাবার সময় খাড়াটা কেমন করে জানি পড়ে গেল। সকলে বিলাপ করতে শুরু করলো। এ খুবই অলক্ষণ, না জানি কি হয়। ব্রহ্ম শাসনের ব্রাহ্মণেরা বিচার করে বললেন, এই প্রতিমা এখন বিসর্জন দেওয়া যাবে না। নতুন ঠাকুর গড়ে নতুন খাঁড়া দিয়ে আবার পুজো করতে হবে। দ্বিতীয়বার পুজোর পর প্রতিমা বিসর্জন দেওয়ার সময় আগের প্রতিমাও বিসর্জন দেওয়া হলো। সেই সঙ্গে আগের খাড়াটাও বিসর্জন দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা কারোর খেয়াল ছিল না। তখন রাজকুমারী সুভদ্রা সেই খাড়াটা নিজের ঘরে এনে রোজ পুজো করতে লাগলো। কেন সে পুজো করত তা সে কাউকেই বলেনি। অনুমান করা যায় খাড়া নিয়ে যে অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে গেছে। এই পরিবারের মেয়ে হয়ে সেই দেবীর কাছে তার জন্য ক্ষমা চাইত। সেই পরিবারেরই মেয়ে, কিন্তু তার শরীরে চাঁদ রায়ের রক্ত ছিল না। শিশু বয়সে মহারাজ তাকে কুড়িয়ে পেয়েছিলেন। সেই থেকেই সুভদ্রা এই রাজবাড়ির আদুরে মেয়ের মতো মানুষ হয়ে এসেছে। তখন তার বয়স 11 হবে। 11 বছর বয়সী মেয়ে হলে কি হবে? তার বুদ্ধি অনুভূতি একটা পূর্ণ বয়স্ক মেয়ের মতোই। প্রতিদিন সে শুনছে একটা করে লোক তার বাবার রাজ্য থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে। ভয়ে তার মুখ শুকনো। তার বাবাকেও একটা বিরাট কাক আক্রমণ করতে এসেছিল, কিন্তু ক্ষতি করতে পারেনি। এবার কি তবে তার পালা? এদিকে যাগযজ্ঞ পুজো আচ্চা শুরু হয়ে গেছে। 7 দিন পূর্ণ হলে তবেই প্রেতাত্মাদের উৎখাত করা যাবে। সবে 4 দিন যজ্ঞ চলছে। লোকে লোকারণ্য, সবাই সেই অভূতপূর্ব যজ্ঞ দেখছে। কত মন গিজে পড়ল তার হিসাব নেই। সেই যজ্ঞের সঙ্গে চলছে মিলিত কণ্ঠের গভীর মন্ত্রোচ্চারণ। এরই মধ্যে একদিন সুভদ্রা তার নিজের ঘরে একাই শুত। কারোর সঙ্গে শুতে তার ইচ্ছে করত না।
300 বছর আগে সেই সুভদ্রার সঙ্গে আজকের অম্বুজার তো অনেক মিল। দুজনেই একা শুতে চাইতো, দুজনেই কুড়িয়ে পাওয়া মেয়ে, দুজনেই সমান বয়সী। ঠিক। তো সেদিন সুভদ্রা বিছানায় ঘুমিয়ে আছে, হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তার ঘরের সামনেই একটা ছোট ছাদ। তার মনে হলো কেউ যেন ছাদের উপর নিঃশব্দ পায়ে চলছে। নিঃশব্দ, কিন্তু তার পায়ের ভারে যেন ঘরটা কাঁপছে। সুভদ্রা কিছুক্ষণ কান পেতে চুপ করে পড়ে রইল। না, সে ভুল করেনি। আবার সেই ছাদের ওপর ভারী ভারী পায়ের চলার কাঁপুনি এবার আরো স্পষ্ট হলো। সুভদ্রা উঠে পড়ে একটা প্রদীপ জ্বালালো, তারপর সাবধানে দরজার খিল খুলে ছাদে বেরিয়ে পড়ল। প্রদীপ হাতে সুভদ্রা এক পা করে এগোয় আর পেছন ফিরে তাকায়। এমনি করে গোটা ছাদটা দেখলো, কিন্তু কিছুই দেখতে পেল না। তখনও নিশ্চিন্ত হলো যে ছাদের ওপর কিছু নেই, তার মনের ভুল। তবু তার কিরকম যেন মনে হতে লাগলো কাছে পিঠে কেউ যেন আছে, যে কোনো মুহূর্তে তার উপর লাফিয়ে পড়বে। সুভদ্রা আর বাইরে থাকতে চাইল না, তাড়াতাড়ি খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ল। আর তখনই ভয়ে আটকে উঠল। প্রদীপের আলোয় দেখল এতক্ষণ যাকে ছাদে খুঁজে বেড়াচ্ছিল সে বিরাট দুটো ডানা ছড়িয়ে বসে আছে তারই বিছানার ওপর। সুভদ্রার হাত থেকে প্রদীপটা পড়ে গেল। সেই মুহূর্তে ঘরের মধ্যে মৃত্যুর দূত কাক রূপী প্রেতাত্মার থেকে মাত্র 5 হাত তফাতে দাঁড়িয়ে রয়েছে সে। কাকটা চোখ গোল গোল করে বারবার তাকে দেখছে আর বড় বড় ঠোঁট দুটো ফাঁক করছে। সুভদ্রা বুঝতে পারল এই ভয়টাই সে করছিল। একদিন তার বাবাকে মারবার জন্যই কাকটা এসেছিল, কিন্তু মারতে পারেনি। এবার তার পালা। কাকটা বসে বসেই তার ডানা দুটো 3 বার নাড়ালো, খাট থেকে নেমে এলো, বড় বড় নখওয়ালা দুটো পায়ে ভর করে সেটা এগিয়ে আসতে লাগলো সুভদ্রার দিকে। আর রক্ষে নেই। কেউ আছো? বাঁচাও! সুভদ্রা চিৎকার করে উঠল, কিন্তু এত বড় রাজপ্রাসাদে ছাদ দেওয়াল সব পেরিয়ে সে চিৎকার তার বাবার কানে পৌঁছলো না। নিজেকে লুকোতে সুভদ্রা অন্ধকার ঘরের এক কোণে ঘুঁটি মেরে বসে পড়ল, কিন্তু কাকটার জ্বলন্ত দৃষ্টি এড়াতে পারল না। কাকটা সেই দিকেই এগিয়ে আসতে লাগলো। সুভদ্রা সরে আর এক কোণে গিয়ে দাঁড়ালো। তার গায়ে লেগে কি একটা জিনিস মাটিতে পড়ে গেল, ছিন্ন মস্তার সেই খাড়াটা। কাকটা তখন তার উপর ঝাঁপ দিয়েছে। মুহূর্তে সুভদ্রা খাড়াটা 2 হাতে তুলে নিয়ে জোরে এক বসিয়ে দিল। অন্ধকারে কোপটা কাকটার মাথায় লাগলো না, লাগলো তার ডানায়। ডানাটা কেটে মাটিতে পড়ে গেল। আর কাকটা প্রথমে বিকট একটা চিৎকার করে একটা ডানায় ভর করে একে বেঁকে ঘর থেকে বেরিয়ে গেল। সুভদ্রা সমস্ত মনের শক্তি এক করে
পিছনে ছুটতে লাগলো। ওটাকে মারতেই হবে, কিন্তু কাকটাকে আর দেখতে পেল না। এদিকে তাকালো, ওদিকে তাকালো, হঠাৎ ওটা কি? সে দেখলো রাজবাড়ির বাগানে একটা আম গাছের ডালে ঝুলছে একটা কঙ্কাল, তার একটা হাত কাটা। তারপর কি হলো? পরের দিন থেকে বেচারি মেয়েটা পাগল হয়ে গেল। এদিকে যাগযজ্ঞ শেষ, ঝড়ে আর ভূতের উপদ্রব নেই, আর কোন প্রজা রাতে নিশির ডাক শুনে বাইরে গিয়ে আর প্রাণও হারায় না। কিন্তু সুভদ্রা পাগল হয়ে আর রাজবাড়িতে থাকতো না। ঘুরতে ঘুরতে একদিন সে কোথায় হারিয়ে গেল, আর তাকে পাওয়া গেল না। হারিয়ে গেল? আচ্ছা, সেই সুভদ্রার সঙ্গে আজকের এই অম্বুজার কি সম্পর্ক আছে? কি মনে হয়? মনে হয় আছে। তবে আবার জিজ্ঞেস করছো কেন? এক জন্মের সুভদ্রা আর এক জন্মেতে অম্বুজা, এসব নিয়তির খেলা, বুঝলে? নিয়তির খেলা। আজকের এই চন্দ্রভানু রায় নিজেকে চাঁদ রায়ের বংশধর বলে মিথ্যে পরিচয় দিয়েছিলেন বলেই তিনি এমন একটা মেয়েকে কুড়িয়ে পেলেন যাকে নিয়ে তার অশান্তির শেষ নেই। তার মিথ্যে রাজপুরী মৃত্যুপুরী হয়ে উঠেছে শুধুমাত্র তারই দোষে। মিথ্যে কথার শাস্তি ভোগ করছেন তিনি, বুঝলে? মিথ্যে কথার শাস্তি। তবে যেহেতু তিনি রাজ্যে বেশ কয়েকটা দেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তারই পুণ্যে তিনি কিছুটা শাপ মুক্ত হয়েছিলেন পরে। নিষ্পাপ মেয়ে অম্বুজার ওপর তার জন্ম থেকেই ভর করে রইল চড়ার সেই প্রেতাত্মাটা, যে কাক হয়ে সুভদ্রার ক্ষতি করতে এসে ছিন্ন মস্তার খাড়ার আঘাতে একটা ডানা হারিয়েছিল। সেই রাগ পুষে রেখে এতকাল পর প্রতিশোধ নেবার সুযোগ পেল অম্বুজারূপী সুভদ্রার উপর। সেই অপদেবতা অম্বুজার উপর ভর করেছিল বলেই সে অত নিষ্ঠুর হয়ে উঠেছিল। অসহায় অম্বুজা বা সুভদ্রা কাককে এত ভয় পেয়েছিল যে প্রতি রাতে নাচের মধ্যে দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করত। কিন্তু কাক রূপী শয়তান তার পূজায় সন্তুষ্ট হতো না। অম্বুজাকে সে ভয়ঙ্কর চরের দিকে টেনে নিয়ে যেত। কিন্তু অম্বুজা তো পালিয়ে গিয়েও ফিরে আসতো। শয়তান কাকটা কি তাকে চর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারতো না? পারবে কি করে? এইখানে এই বনের ধারে আমি বসে আছি যে, আমাকে ডিঙিয়ে যাবে এমন সাধ্যি কোনো ভূত প্রেতের নেই। বুড়িমা, একটা কথা জিজ্ঞেস করব? করো করো, তাড়াতাড়ি করো, রাত ফুরিয়ে আসছে, এবার আমি ঘুমোবো। আমায় যে তাড়া করে আসছিল সে কোথায়? আর অম্বুজার কি হলো? ওরা সব চলে গেছে যে যার জায়গায়। মানে? তুমি তো অম্বুজাকে সারাতে এসেছিলে, তাই না? হ্যাঁ, কিন্তু পারিনি। হেরে
সারিয়ে দিয়েছ। সারিয়ে দিয়েছি মানে? হ্যাঁ গো, ভাগ্যিস তুমি ভয় না পেয়ে ওই গভীর রাতে অম্বুজার পিছু নিয়েছিলে। ভাগ্যিস তুমি পড়ে গিয়েছিলে, তবেই না অম্বুজার ওপর ভর করা প্রেতটা ওর ভেতর থেকে বেরিয়ে এসে তোমায় তাড়া করে আসছিল। আর যেই অম্বুজাকে একবার ছেড়েছে আর ওর ভেতর ঢুকতে পারেনি। অম্বুজা তাহলে এখন কোথায়? যথাস্থানে। আর নয়, এসো তোমায় রাজবাড়ির দিকে এগিয়ে দিই। বুড়িমা কুটিরের ঝাঁপ বন্ধ করে আমায় নিয়ে বেরিয়ে পড়ল। রাজবাড়ির দিকে যেতে যেতে বুড়ি হঠাৎ অন্যদিকে পা বাড়ালো। এদিকে একটু এসো। এটা সেই জায়গা যেখান থেকে প্রেতটা আমায় তাড়া করেছিল। ওই দেখো। দেখলাম মাটিতে উপুড় হয়ে পড়ে আছে রাজকন্যা অম্বুজা, ঠিক যেন একটা গাঁদা ফুলের মালা। এ কি, ও কি মরে গেছে? না, ও একেবারে ভালো হয়ে গেছে, ঘুমোচ্ছে। তুমি ওকে কোলে নিয়ে রাজবাড়িতে ফিরে যাও। আমি স্বচ্ছন্দে অম্বুজাকে কোলে নিয়ে রাজবাড়ির দিকে হাঁটা দিলাম। কিছু দূর গিয়ে বুড়িমা বলল, আর যেতে পারবো না, রাজামশাই তো আমায় তার রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন। আর একটা কথা, আপনি আপনি কে? তারপর মানুষজন দেখবো বলে রাজবাড়ির কাছে এসে থাকতাম। লোকে বলে আমি ডাইনি, ছেলেরা ঢিল মারে, রাজা খেদিয়ে দিল আমায়। তবু আমায় থাকতে হবে এইখানে, নইলে ভূত প্রেতদের ঠেকাবে কে? কথাটা বলে বুড়িমা হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো। একটা ঝোড়ো বাতাসে তার পাকা চুলগুলো উড়তে লাগলো। সেই ঝোড়ো হাওয়ার মধ্যে দিয়ে একরকম ভাসতে ভাসতে বুড়িমা চরের দিকে চলে গেল। আরে নিশীথ, নিশীথ, আরে কোথায় গেলে? আর কত ঘুমোবে? এই দেখো কাকে নিয়ে এসেছি। আরে কি ব্যাপার, তুমি এত সকালে? রাজবাড়িতে যখন ঘুমন্ত অম্বুজাকে নিয়ে ঢুকলাম তখন ভোর হয়েছে। আজ এই প্রথম আমি হাঁকডাক করে রাজবাড়িতে ঢুকলাম। রাজবাড়ির ঘুম ভাঙল, দোতলার জানালাগুলো সব খুলে গেল। সবাই অবাক হয়ে দেখছে এত ভোরে কে হাঁকডাক করছে। রাজামশাই, যাকে বড় একটা দেখা যায় না, তিনিও নেমে এসেছেন। চোখ রগড়াতে রগড়াতে নিশীথ এসে হাজির। আমি সব ঘটনা ওদের বললাম। শুনে সবাই হতবাক। রাজকুমারী অম্বুজার তখন ঘুম ভেঙেছে। একজন অপরিচিতের কোলে শুয়ে রয়েছে দেখে সে ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে রইল। আমায় চিনতে পারল না। এই নিন মহারাজ আপনার কন্যা, আর ভয় নেই, ও এখন সম্পূর্ণ সুস্থ। বাবা। অম্বুজা রাজামশাইকে চিনতে পারল বহু কাল পর। তারপর রাজামশাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। রাজামশাই আমার দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় আনন্দে ঝরঝর করে কেঁদে ফেললেন। আমি কলকাতায় ফিরে এসেছিলাম তার কিছুদিন পর। ডাক্তারিও চলেছিল জোর কদমে, মানে ওই মানসিক রোগীদের চিকিৎসা। নিশীথ আমাকে যে কারণে বাগাছড়ার রাজপ্রাসাদে ডেকে নিয়ে গিয়েছিল তা সফল হয়েছে। অম্বুজা রহস্য আমি ভেদ করতে পেরেছি, আর এই রহস্যের জাল খোলার জন্য আমায় যা যা করতে হয়েছিল তা আমি কলকাতায় ফিরেও ভুলতে পারিনি।